হ্যাঁ এটাই, এটাকে কাট করা যাবে? এতদিন পর আসছি তাও বদনাম শুনতে হইতেছে গাইস। দেখেন আপনাদের এর আগে গেস্ট কাট করতে বলতে, এবার হোস্ট কাট করতে বলে, দেখেন অবস্থা। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের ফেভারিট হোস্ট আবার চলে এসেছে রিজানা আনকাটসে, নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে এসেছে, উইচ ইজ আওয়ার 5th এপিসোড অফ রিজানা আনকাটস। সো আজকে আমাদের সাথে একটা নতুন গেস্ট আছে, সে হচ্ছে নান আদার দেন লুবনা জাহান লোপা। থ্যাংক ইউ আপু আসার জন্য আমাদের সাথে। আপু খুবই আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান, তা আমরা আমাদের পেজেই দেখেছি। আপু আমাদের খুবই সাপোর্ট করে এবং আমাদের পডকাস্ট সবগুলোই দেখে। তো আমরা সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আমাদের পডকাস্ট সম্পর্কে যদি আপনি একটু কিছু বলতেন, যে কেমন লাগে আমাদের পডকাস্টগুলো? ভালো লাগে, অনেক ভালো। আসার জন্য অনেক ট্রাই করছিলাম, কোনোভাবে মানে ম্যানেজ হচ্ছিল না, বিকজ আমার কোনো ট্যালেন্ট নাই। তো এই শোটা তো ট্যালেন্ট যাদের নাই তাদের জন্যই আমরা করেছি। কোনো ট্যালেন্ট নাই, মানে আসার মতো সেটাও নাই। তারপরে অনেক গালাগালি করলাম পেজে, দেখি যে তারপরে ও হচ্ছে না, দেন ভাবলাম একটা বই লিখে ফেলি যদি তার জন্য আপনারা আনেন। যে আপনি কি মানে ইনডিরেক্টলি যে আপনি বই লিখেছেন এটা প্রমোট করার জন্য মেলে এসেছে? জি আচ্ছা, যেহেতু বইয়ের কথা এসেছে এবং আজকে আমাদের যে খাবার দাবার দেখছেন আপনি, হ্যাঁ আপনারা যে সবাই মানে আমাদের কমপ্লেন করে যে খাবার নাই, এই নাই, চা নাই, কফি নাই। তো আমরা এবার চায়ের চেয়েও বড় কিছু নিয়ে এসেছি, তা দেখছেন, আপনারা নিজেরাই দেখছেন। এবং সব কিছুই এই বইটার সুবাদেই হয়েছে, যেটা আমাদের যে গেস্ট উনি লিখেছেন। আমি পড়ি নাই, যদিও আমি পড়ি নাই, তো জাস্ট স্পন্সরশিপের খাতিরে আর কি যা বলার। তো আজকে আমরা একটু বইটা নিয়েও আলোচনা করব। আপু লিখেছে বইটা, আর আপু যদি বইটা নিয়ে আমাদের সাথে একটু কথা বলতেন, যে যেহেতু বই নিয়ে কথা শুরু হয়েছে, তো কিভাবে আসলো বইটা লেখার কথা মাথায়? অনেকদিন ধরেই ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার রিজানা আনকাটসে যেতেই হবে, কিছু একটা করতেই হবে। আচ্ছা, তো মানে রিজানা আনকাটসে আসার জন্যই বই লিখেছেন? প্রাউড মোমেন্ট গাইস, প্রাউড মোমেন্ট। তো রিজানা আনকাটসে আসতে হলে আপনাদের কিছু না কিছু করতে হবে কিন্তু। আচ্ছা হ্যাঁ, যাই আপু। তো তারপরে অনেক দিনের প্ল্যান ছিল, অনেক মানুষের সাথে কথা হতো অ্যাবাউট দ্য ডিপ্রেশন অ্যান্ড এভরিথিং। আচ্ছা, and I am suffering from depression, taking medication. Still now, yeah. রিজানা আনকাটসে পাগলরা এসে বলেছে। পাগলদের সাথে পাগলরা না আসলে কারা আসবে, রাইট? নাইস ম্যাচ হয়েছে আপু, খুবই ভালো ম্যাচ হয়েছে। আমরাও পাগল কাইন্ড অফ, ঠিক আছে? আমরাও পাগলামি থ্রুতেই এখানে এসেছি। আমরা ডিপ্রেসড কিনা আমরা জানি না, কিন্তু আমরা পাগল এটা আমরা জানি। সো হ্যাঁ, ডিপ্রেশনের মানে পাগলামি না, ডিপ্রেশন একটু ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে পাগলই। আজকে কিছু শিখেও যাবেন আপনারা, আজকে অনেক কিছু শিখে যাবেন আপনারা। ডিপ্রেশন ইজ নট পাগলামি, ইটস আ ডিফারেন্ট থিং। ওকে, বাংলাদেশ অনুযায়ী পাগলামি। যেহেতু আমরা ক্যানাডাতে, যেহেতু ক্যানাডাতে আমরা ক্যানাডার পার্সপেক্টিভ থেকে কথা বলবো। পার্সপেক্টিভে ডিপ্রেশন একটা খুবই বড়লোকি রোগ। আচ্ছা, কারণ কি অনেক মেডিকেশন খেতে হয় তার জন্য? মেডিকেশন গুলো অনেক এক্সপেন্সিভ, তো ওইটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে এটা মানুষের ধারণা যে এটা একটা বড়লোকি রোগ। আচ্ছা, যেটা কি আপনি নিজের থেকে বলতেছেন যে আপনার যে নিজেকে বড়লোক মনে হয় তার জন্য? কিন্তু আমি একটু বইটা একটু ভালোভাবে দেখে রাখি। হ্যাঁ, আমি স্পন্সরশিপ দিয়েছে তো। জি, ডিপ্রেশনের এই রোগটা আমি কিভাবে ওভারকাম করলাম সেটা আসলে বেসিক্যালি দেখলে তো মনে হচ্ছে না যে ওভারকাম হয়েছে। দ্যাটস হোয়াই আই সে ডিড আই। ও আচ্ছা, ডিড আই ডোন্ট থিংক সো। আচ্ছা হ্যাঁ, তো ডিপ্রেশনের থেকেই আপনি দেখেছেন বইটা। হ্যাঁ, তারপর কি ডিপ্রেশন ছিল আপনার মধ্যে? কি ডিপ্রেশন? এই ধরেন মানুষকে মারতে ইচ্ছা করতো, তারপরে হচ্ছে কাঁদতে ইচ্ছা করতো। ওইটা ঠিক আছে, কান্না ঠিক আছে, মানুষকে মারতে ইচ্ছা করতো কেন?
এখন কি বলবো, কি কি ডিপ্রেশন ছিল এটার আমার কাছে কোনো প্রকার ভেদ নেই। আচ্ছা, ছোটবেলা থেকে ফানি স্টোরি কিছু ছিল আমার লাইফে। আমি সবসময় ফানি ছিলাম। ছোটবেলায় অনেক কান্নাকাটি করতাম, সব কথায় কথায় কান্নাকাটি করতাম। আচ্ছা, আপনার জন্মের পরে আজকে কানবেন না তো? না, এখন আমি মেডিকেশনে আছি। আচ্ছা, মেডিকেশন দিয়েছেন তো আজকে? জি, মেডিকেশন দিয়েছে, উই আর সেফ গাইস, কোনো কিছু ভাঙচুর হবে না। আপু আপনার দেওয়ারই এগুলো সব, আপনি কিছু ভাঙেন না। হ্যাঁ, আর আমরা অনেক কষ্ট করে এগুলো কিনেছি, অনেক স্পন্সরদের পায়ে হাত পা ধরে আমরা এগুলো কিনেছি। কিছু কিছু এপিসোডে আমরা স্পন্সর পাইও নাই, মানে এমন আমরা মানুষজন আনছি যে না থাক আর না বলি। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি জন্ম নিলাম। আমি থার্ড ডটার অফ মাই প্যারেন্টস। সবকিছু ঠিকই ছিল। তারপর আপনি আসলেন, আপনি আসার পরে সকল অ্যাটেনশন আপনার দিকে চলে গেল। আচ্ছা, বাই দ্য ওয়ে গাইস, আমি একটু মানে মেনশন করে দিই এখানে যে আমরা কিন্তু সিবলিংস। হ্যাঁ, আমরা ভাই বোন। সো এখানে এখন আমাকে কিছুক্ষণ ভরা হবে। লেটস ডু ইট, লেটস ভরা খাই একটু। হ্যাঁ জি আপু, ভরা। আমার বইতে প্রথম চ্যাপ্টারটাই আপনাকে নিয়ে, যে তারপরে আসলো প্রিন্স অফ দ্য ক্রিব, যে সব অ্যাটেনশন নিয়ে নিল এবং আমাকে অ্যাটেনশন নেওয়ার জন্য কি করতে হবে, আমাকে অনেক কাঁদতে হবে। আচ্ছা, তো আমি অনেক কান্না শুরু করলাম। দ্যাটস দ্য স্টোরি ওয়্যার ইট স্টার্টস। আচ্ছা, এটা মানে স্টোরি ছিল একদম স্টার্টিং স্টোরি এটা। আচ্ছা, দ্যাটস গুড। আমি একদম স্টার্টিং স্টোরিতে আছি। হ্যাঁ, I'm a popular guy, guys. That's why আপনারা আমাকে অনেক চান, আমি জানি। আপনারা অনেক বলেছেন যে where is the first host, we need him again. তো আমার যে সেকেন্ড হোস্ট যেটা ছিল সে অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিল এটা শোনার পরে, তার জন্য আজকে আমাকে চান্স দিছে আজকে আমাকে হোস্ট করার জন্য। ওকে জি, তারপর? হ্যাঁ, তারপর এই ফার্স্ট স্টেজ, দেন আমার ফার্স্ট লাভ লেটার কোথায় পেলাম। আপনার সাথে একটা ছেলে খেলতে আসতো, বেসিক্যালি বস্তির ছেলে। ওর নাম ছিল সেন্টু। বস্তি ব্যাটারি ফ্যাক্টরিতে কাজ করতো। ওরা দুই ভাই, সেন্টু আর মেন্টু। আপনার মনে আছে কি? মনে থাকার কথা না, আপনি তখন ইন দ্য ডাইপার। তো আপনি খাইতেন। আমি ডাইপার পড়ছি কিনা আমি শিওর না, জাস্ট একটা আইরনি ওয়ার্ড। তো তখন আপনি খেলতেন আর খাইতেন ওদের সাথে। তো বড় ভাইটা ছিল সেন্টু, ও আমাকে একটা লাভ লেটার দিছিল। তো যখন লাভ লেটার দিছে তখন আমি খুবই ইলিটারেট, মানে আমি একদম স্কুলের আশেপাশেও যাই না। আর যখন লাভ লেটার যে দিছে সে তো ইলিটারেট, বিকজ সে ব্যাটারি ফ্যাক্টরিতে কাজ করে। হ্যাঁ, তো আপনার মানে বোঝা গেল যে আপনার মানে লাভার বয়রা কারা, হ্যাঁ, কোন লেভেলের লাভার বয়। আমার লেভেল বুঝা গেছে, দর্শকরা বুঝেছে যে আপনি কোন লেভেলের। তারপরে আমাকে বললো লাভ লেটারে যেটা, আর আমার বাবা মা, আমার আব্বুকে দিছিলাম আমি এটা। আব্বুও পড়তে পারে নাই, বিকজ লেখা ছিল আলাবু বাংলায়, মানে আলাবু বাংলায় লেখা ছিল। তো so what does that mean? I don't have any idea. এটা I love you ছিল। I love you, আচ্ছা, আলাবু ছিল। তারপরে হাসাহাসি হয়েছে। এটা কি ল্যাব টেস্টে পাঠাইছেন মানে বোঝার জন্য যে এটা কি ছিল? কিন্তু আমার এখনো মনে আছে, বিকজ আমার তখন মনে হয়েছে ও মাই গড, আমি একটা লাভ লেটার পাইছি। ইট ডাজন্ট ম্যাটার যে আলাবু আর হোয়াট, কেউ মানে আমাকেও কেউ ভালোবাসতে পারে। হ্যাঁ, স্বাভাবিক, সেটাই। জি। আচ্ছা, তো এটা কি সেকেন্ড স্টোরি, মানে এটা লাভ স্টোরি? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তারপরে তো আস্তে আস্তে মানে সব বলেন না আপনি, সব বলে দিলে কিন্তু কেউ পড়বে না। মানে আপনি সবকিছু স্পয়েল করেন না, স্পয়লার অ্যালার্ট আগে দিয়ে রাখতেছি। এটা মানে আপনারা অবশ্যই পড়বেন বইটা, আই থিঙ্ক অনেক মজার হবে। যে স্পন্সর দিয়েছে তার জন্য না, আসলে তার জন্যই, স্পন্সরশিপের জন্য এই কত কিছু করতে হয় মানুষকে। যে আমি বই পড়ি নাই, তারপরে যেমন আপনাদের শোতে আসার জন্য অনেকের বই লিখতে হয়, তেমন তাহলে এটা তো আমাদের জন্য ভালো জিনিস যে হ্যাঁ, যে আমরা কত দূর চলে গিয়েছি। থ্যাঙ্কস টু ইউ গাইজ, থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা আমাদের পডকাস্টগুলো দেখেন এবং আমাদের সাপোর্ট করেন। থ্যাংক ইউ আপু, আগে আবার থ্যাংক ইউ দিচ্ছি। জোকস অ্যাপার্ট ওইগুলো ছিল, হ্যাঁ, কিন্তু এটা ন্যাচারালি আসতেছে ফ্রম মাই বটম অফ মাই হার্ট। এটাও মিথ্যা। ওকে, তো আমরা বই সম্পর্কে আবার একটু জানবো। আমরা একটু আপনার সম্পর্কে জানি, যে মানে আপনি মানে বাংলাদেশে কি করতেন। আমি যতটুকু জানি, এবং মানে আমি তো অনেক কিছুই জানি, যতটুকু জানি আমি জাস্ট অ্যাজিউমিং, মানে পার্ট নিচ্ছি যে খুব একটা চিনি না তাকে, আমি অনেক কিছুই জানি তার সম্পর্কে। সো আমি যতটুকু একটা কোয়েশ্চেন আপনাকে করবো, যে এত পড়ালেখা করে কি লাভ হইলো লাইফে, এতগুলা মাস্টার্স, পিএইচডি, কি লাভ হলো? সবকিছু করার পরে তো আনকার্সেই আসতে হইলো, আর কোথাও তো যেতে পারলেন না। তাহলে আপনি চিন্তা
করে দেখেন আনকাটস এর লেভেলটা হ্যাঁ, কোথায়। সেটা এটা বুঝতে হবে, It's এটা না, high. এটা তো আমি জানি, হ্যাঁ, তো দর্শকদের জানতে হবে যে আমরা আসলে হ্যাঁ, কোন লেভেল। দর্শকদের জানতে হবে যে আমরা কোন level আনকাটস এর লেভেল করতে হলে যে- আপনাকে পিএইচডি করতে হবে। না পিএইচডি করতে হবে তা না, মানে যদিও কিছু আমি একটা- পিএইচডি করি নাই, জাস্ট আচ্ছা, ওটা কি ছিল মাস্টার্স, তাহলে? 3টা মাস্টার্স। 3টা মাস্টার্স। আচ্ছা, এখন কি করছেন? এখন কাজ করছি। আচ্ছা, এখন ওই যে মাস্টার্স আর করছেন না, আর কত মাস্টার্স করবেন আপনি, সেটাও কথা, সেটাই। না, হ্যাট্রিক করে আপু, দেন। ভেঙে ফেললেন না প্লিজ, প্লিজ, কন্ট্রোল দেয়, কন্ট্রোল। এক্সাইটেড আমি। আচ্ছা, হ্যাঁ, তো খুবই। এতগুলো মাস্টার্স করার পরে তো রিজানা আনকাসে এসে কেমন লাগছে? খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি সাকসেস না, হ্যাঁ, তার জন্যই আমরা এখানে নিয়ে জি, আসছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আর এটা বোঝা যাচ্ছে যে এতগুলো মানে মাস্টার্স করার পরেও জি কোনো PhD success র নাই জন্য আমি life-এ। অ্যাপ্লাই করেছিলাম, হয় নাই। আচ্ছা, দ্যাটস গুড, আনসাকসেসফুল স্টোরি। ঠিক আছে, তো মাস্টার্স মানে বাংলাদেশ থেকে কয়টা করলেন এবং কানাডা থেকে কয়টা করলেন? বাংলাদেশ থেকে 2টা আর কানাডাতে 1টা। আচ্ছা, তো তো বাংলাদেশে হ্যাট্রিক না করে আসার কারণটা কি? কানাডায় আসাটা প্ল্যান ছিল না, আচ্ছা। প্ল্যান ওখানেই করার ছিল, কিন্তু সাডেনলি আমি কানাডায় চলে আসছি। আমি তো নিজেও এটা ফিল মানে ভেবেও অবাক যে আমি এখন এখানে বসা, বিকজ আমি এখানে থাকি। হ্যাঁ, দ্যাটস এভরিথিং ইজ ফ্রম দ্য ফেট, রাইট? লাইক ফেটে যেটা আছে ওটাই জি, হবে। আপনি তো জানেন, হ্যাঁ। আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার আগে আমার হয়েছে। আপু, ওগুলো আর বলেন না, ওইগুলো দুঃখের কাহিনী আর বলেন না। জি, তো। আমার প্রসেসিং কাহিনী আমি মাঝে মাঝে শুনলে আমি কিন্তু মানে দেখতেছেন যে আমি আসলে জীবিত, আমি আসলে জীবিত না, ফ্রম ইনসাইড আমি মৃত। তার জন্য অনেকে আমাদের জিজ্ঞেস করে যে আপনাদের কি ভয় নাই, এরকম যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন পডকাস্টে, কোনো কিছু মুখে বাজে না, যা মন চায় বলতেছেন, কি কোনো ভয় ভয় নাই পাবেন? কেন? মানে কি হবে? পরে আমার এটা আজকে আমি অ্যান্সার দিয়ে দিই যে আমি এবং যে আমার যে আরেকজন আছে কো ফাউন্ডার, নাম কি যেন ছিল, ফাহিম, সরি ফাহিম। কোন এপিসোড হিট হয়েছে? লাস্ট এপিসোড। আমি অ্যাক্টিং ব্রো, আমি অ্যাক্টিং, যে আমি চিনি না তোকে। হ্যাঁ, তো ফাহিম, আমরা দুজনেই মানে আমাদের দুজন তরফ থেকে এটাই অ্যান্সার যে আমাদের ভয় নেই, কারণ হচ্ছে ভয় তারাই পায় যারা মানে মরে যাওয়ার ভয় থাকে যাদের মধ্যে। আমরা অলরেডি ডেড ফ্রম ইনসাইড, তো আমাদের কোনো ভয় নেই ওগুলো, ওই ব্যাপারে মানে সেটাই। জি, জি, তারপর মানে বাংলাদেশে আপনি কি করতেন সেটা আমরা জানতে চাই। বাংলাদেশে আমি ঢাকা ইউনিভার্সিটিতে করতাম না, এখনো করি, আমি আচ্ছা। স্টিল ইন জব। এখান থেকে করি, জি, এখান থেকে job করেন, এখান আচ্ছা। থেকে করি, ফোনে। আচ্ছা, জি, ঢাকা আসলেই? ইউনিভার্সিটিতে। জি, আমি শিক্ষা সফরে আছি। আচ্ছা, কত বছর ধরে? 2 বছর আরে, চাকরি যায় নাই। ওইখানে মানে ঢাকার বেশি লোক বলতেছে যে কাব आओगे तुम, कितने दिन हम पकड़ के रखेंगे। আমাকে যে ছুটি দিচ্ছে ডিরেক্টর স্যার, উনি চলে গেছে, তারপর আরেক ডিরেক্টর স্যার আসছে, ওনাকে মেরে ভাগায় দিচ্ছে, যেহেতু উনি ইউনো কোন দলের ছিল। তারপর এখন কে ডিরেক্টর আমি তাও জানি না, কিন্তু আমি মানে এখন আপনি জবে আছেন আছি, এখানে? জি। আচ্ছা, কি জব রে ভাই মানুষের, না মানে এত দূর চলে সরকারি আসার ভাই। পরেও ধরে না জব যায় না। সরকারি ভাই, সরকারি। আচ্ছা, গভর্নমেন্ট জব, রাইট? জি। হ্যাঁ, তো ওই গভর্নমেন্ট জব করার আগে কি করতেন? আমি এর আগে হচ্ছে একটা কলেজে ছিলাম, কলেজের টিচার হিসাবে ছিলাম। তার আগে ইউনিভার্সিটিতে ছিলাম, টিচার হিসাবে ছিলাম, লেকচারার ছিলাম ওখানকার। এই তো। আর এখানে কি করছেন? এখানে কামলা দিচ্ছি, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি সুপার সিমলেস অফ কানাডাতে। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেটা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, জি। তো ওরা কি কি মানে সেল করে? ওরা বেসিক্যালি টিন কাটে আর কি। তিন, ওই আমি warehouse শেষ এ- পর্যন্ত ব্যাটারির প্রেমের যে কাহিনী ওইখান থেকে আপনি ইনফ্লুয়েন্সড হয়ে আমি এখন ওখানে- টিনের দোকানে জি, গেছেন। ওখানেই ফেরত এসেছি। দ্যাটস নাইস। এখন আস্তে আস্তে ওইখানে battery- কোনো ব্যাটারি অপারেটর আছে যে আপনাকে প্রপোজ করতেছে এখন? না, ওখানে সবাই বয়স্ক, মানে আমার থেকে একটু না, বেশি বয়স তো এইজ ইজ জাস্ট আ নাম্বার, রাইট? ভালোবাসা যে কোনো সময় হতে পারে, রাইট? জি, তো ওইটা এইজ নিয়ে আসলে মানে অতটা ভ্যালু দেওয়া উচিত না। এইজ ইজ তারা জাস্ট আ অনেক নাম্বার। বুড়া, এই জন্য ঝামেলাটা। আমি যতটুকু দেখছি এখানকার বুড়াদেরই ভালোবাসাটা বেশি থাকে, কারণ একটা বয়স পরে তারা বুঝতে পারে যে লাভ ইজ এভরিথিং। আচ্ছা, মানে ইয়াং কালে বুঝতে পারে না, মানে এখানকার ক্যানাডিয়ান লোকজন জি। বুড়া হওয়ার পরে যখন একা হয়ে যায় তখন বুঝতে পারে যে লাভ ইজ এভরিথিং। সেই থেকে বললাম যে কোনো মানে বুড়াদের কাছ থেকে কোনো লাভ লেটার না এখন পর্যন্ত পাননি? না, আমিও তো বুড়া হয়ে গেছি, এই জন্য লাভ লেটার পাই না। আচ্ছা। আই লাভ ইউ কেউ বলে না। ওকে, তো হচ্ছে একটু আপনি যদি বাংলাদেশে থাকতে কিছু যদি কোনো ফানি স্টোরিজ থাকে আপনার লাইফে
মানে যত কোনো রকম বাস খেয়েছেন কিনা ওই টাইপের যদি ভাই একটু আমি শেয়ার করতে চান। সারাদিন মানে আমার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে আমি মানুষকে খুবই পছন্দ, মানে প্রথম দেখায় খুব বিশ্বাস করি, এরপরে পছন্দ করি, এরপরে তার জন্য জীবন দিয়ে দেই। আমি খুবই দুঃখিত। আচ্ছা আমি একটু সরিয়ে দিচ্ছি, আমাদের গেস্ট একটু বেশি এক্সাইটমেন্টে সবকিছু ভেঙে চুরে ফেলছে সবকিছু, কন্ট্রোল। তো হচ্ছে তারপরে অনেক গিফট টিফট দেই আর কি তাদেরকে, এরপরে তারা আমাকে আর চেনে না। স্বাভাবিক, এটাই তো নর্মাল না যে খাওয়া দাওয়া শেষ বাড়িঘর খালি করে এরকম টাইপের অবস্থা না। ওরকমই তো, এটা আসলে ফানি। যতদিন দিবেন ততদিনই মানে আপনি ফিডব্যাক পাবেন, এটাই মানুষের হিউম্যান নেচার ইজ দিস লাইক। না আমার কাছে হিউম্যান নেচার ক্রস করে যায়, কারণ হচ্ছে আমি দিতে থাকা অবস্থাতেই আমি বাদ হয়ে যাই। মানে তো আপনি মনে হয় গিফটের পরিমাণ কমায় দেন তার জন্য। এটা সবসময় মানে বাড়াবেন, লেভেলটা বাড়াইতে হবে। যাক আমরা আজ পর্যন্ত এখনো গিফট পাই নাই, আমরা তো বন্ডিং এ অলরেডি মানে যুক্ত আছি, তার জন্য মানে ছাড়তে পারতেছি না কোনো মতে। তো আমিও ছেড়ে দিতাম অনেক আগেই, এই ভাই বোনের রিলেশন আমি অনেক আগেই কাট আউট করতাম। আচ্ছা জি, তারপর এই তো ওইরকম ফানি স্টোরি, যেটা বেসিক্যালি সেটা হচ্ছে আমার ছোটবেলায়। আমার প্যারেন্ট, যদিও আমি 3 নাম্বার মেয়ে, কিন্তু 3 নাম্বার মেয়ে মানে হচ্ছে 3 নাম্বার বাচ্চা। আচ্ছা, ছাগলের 3 নাম্বার বাচ্চা। কিন্তু আমি আমার প্যারেন্টস অসম্ভব বদার করছি, অসম্ভব মানে এম্বারেস করছি। তারপরে হচ্ছে আমার আব্বুকে একজন ঘুষ দিতে আসছিল এক লোক, তো আব্বু ঘুষ নিবে না, তো সেই লোক অনেক কিছু নিয়ে আসছিল, তার মধ্যে আপেলও নিয়ে আসছিল। তা আমি ওই আপেলের পোটলা ধরে ধরে দেখতেছিলাম, লোকটা আব্বুর সাথে কথা বলতেছে, আব্বু ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, বিষয়টা এরকম। এর মধ্যে হঠাৎ আমি আব্বুকে বলে উঠছি, আব্বু আমি উনি আসুক, আমি জীবনেও আপেল খাই নাই। আচ্ছা, তো ওই লোক চলে গেছে, কিন্তু আব্বু তারপর আমার জন্য 2 আপেল কি রেখে গেছিল? হ্যাঁ, আপেল কি রেখে না গেছিল? আব্বু তো ওনাকে ঢুকতেই তো দেয় না। কেমন লোক, আপনার প্রতি মায়া জন্মালো না যে আপনি একটা শিশু বলতেছেন এখানে যে আপেল আপনি জীবনে খান নাই? শিশুটাও তো একটা বেয়াদব শিশু, সে সবসময় সবই জীবনে করে নাই বলে। আচ্ছা, তারপরে আব্বু আমার জন্য অনেকগুলো আপেল নিয়ে আসছে, এনে মানে খাইতে বলছে যে খাও। এরপর অ্যাজ ইউজুয়াল আমি 3-4 বছরের বাচ্চা, সব তো আর খাইতে পারবো না। তারপর জন্মের মারা মারছে, আচ্ছা, মেরে তারপরে যে আর জীবনে আপেল খেতে যাবি না। তো এই আমার লাইফে আমি অনেক বদার করছি, সবাই অনেক বেশি টর্চার করছি। এরপরে তো আপনি আসছেন, আপনি আসার পর আপনি টর্চার করে দিস, আমার আমরা কখন টর্চার করবো? হ্যাঁ, তো টর্চার থেকে মনে পড়লো যে আপনি কাকে কাকে টর্চার করছেন লাইফে? আমার বাপ মা কি সবচেয়ে বেশি। আচ্ছা, আর কোনো সিবলিংস কে না? না, আপনার কি বলেন? না, আমি আপনাকে আপনি যে আমার কত কিছু ভেঙে ফেলছেন জীবনে, মানে কত কিছু আমার ক্ষতি করছেন লাইফে। আমার মনে আছে এখনো যে আমার একটা নিউট্রিসি ছিল, অনেক কষ্ট করে আমি কিনছিলাম আমার টাকা জমায়। কিনছিলেন? যাই হোক, যে কিনছিলেন হ্যাঁ, যেটা হয়েছে যে আপনি নিউট্রিসিটা ভেঙে ফেলছেন। আমি মানে খেলে আসছি যে আমি নিউট্রিসিটা দিয়ে একটু শরবত বানায় খাবো, মানে আপনি আমাকে বলছেন বানায় দিতে। আপনি ছিলেন রাজার ছেলে, আপনি বাসায় আসছেন, খেলে নিউট্রিসিটা আব্বুই কিনে দিছে, আপনি আমাকে বলছেন এই শরবত বানা, কাজের মেয়ে, মানে কাজের মেয়ে বলেন নাই, কিন্তু আপনি ওইভাবে বলছেন, অ্যাটিটিউড এরকম ছিল, যে এই শরবত। এখন আমি এরকমই আপনাকে ওইভাবেই এখনো ট্রিট করি। জি, তারপর আমি একটু বেশি অ্যাজ ইউজুয়াল, আপনি দেখছেন আমি এক্সাইটেড হয়ে যাই, তো আমি এক্সাইটেড হয়ে বানাইতে গেছি, ওটার মুখখাটা আটকানো ছিল না, আমি এরকম করে টানছি, ওটা পরে ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে যে এটা থেকে বোঝা যায় যে আপনার জীবনে কোনো কাজ কাম করতেন না বাসায় না, কিন্তু 99 টাকা দিয়ে ওইটা কেনা হয়েছিল সেই যুগে, এবং না এত বেশি ছিল না, একটু কম ছিল, কিন্তু 1 টাকা করে আপনাকে প্রত্যেক দিন টিফিন আওয়ারে দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। সো এটা থেকে আরেকটা শিক্ষণীয় জিনিস হচ্ছে ভাঙা টাকা কখনো বরকতময় না, ঠিক আছে? সো আপনাকে দিলে একবারে দিতে হবে, আর নয়তো দিয়ে নি না। আমি 1 টাকা করে দিতে দেখি তো ওইটা জীবনেও শেষ হয় নাই। আপনি কখনোই আর ওই আগের যে 50 টাকা পাইছেন ওইটা আর মনে রাখবেন না। ওগুলো কি মানে বড় অ্যামাউন্ট না হলে কেউ কিছু মনে রাখে না, এটাই আপনার বোঝা উচিত যে এটাই হিউম্যান নেচার। যে আর আপনি আমাকে খেলতে গেলে মানে এমন একটা সিচুয়েশন, যখন আপনি আর আমি তো খুব বেশি ছোট বড় ছিলাম না, আচ্ছা 3-4 বছরের ছোট বড়, তো একই সার্কেলে খেলতাম। এখন দেখা যাবে যে ওই যে রাবারের বল কিনবে সবাই, তো হচ্ছে সবার বাসা থেকে টাকা নিয়ে আসছে বা কিছু, এখন আপনাকে আব্বু টাকা দিছে, আপনার আবার একটাই হবে না, আপনার 2টা বল লাগবে। আমার এগুলো কিছু মনে নাই। হ্যাঁ, তখন আপনি আমাকে প্রেশারাইজ করতেন, তোর কাছে আমি টাকা পাই, টাকা দে, আমি ওটা দিয়ে রাবারের বল কিনে। এখন আমি তো অজ্ঞান, কারণ আমি তো টিফিনের টাকা আপনাকে দিয়েছি, আর তোমার কাছে নেই আজকে টাকা। এগুলো হইতো আর অপ্রেসড। আচ্ছা, তো যেহেতু প্যারেন্টসের কথা আসলো, যদি মানে প্যারেন্টস সম্পর্কে যদি কোনো কিছু বলতে, যদি ফানি কোনো মোমেন্টস।
আমার আব্বু ইন টোটাল একটা প্যাকেজ ফানি, মানে সে এমন ছিল যে হচ্ছে ধরেন পড়তে বলছে যে এই পড়ো পড়ো পড়ো, এখন আমাদের পড়ার ইচ্ছা হইতেছে না, তো সেই বই নিয়ে পড়া শুরু করতো সামনে বসে, যে হয়তো হয়তো তুমি শুনে কিছু শিখবা আর কি এরকম। বা আব্বু ইন টোটাল এখনো আব্বু এমনই, যেমন সে যখন মানে আব্বু আমার মনে পড়ছে যে আব্বু বলতো যে পড়ো, আমি যদি বলতাম যে না এখন না পরে পড়বো, সে বই নিয়ে পড়া শুরু করতো। মানে মানে পড়া শুরু করতে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল যে আমি পড়তেছি, ওয়াই নট ইউ। পরে মানে আপনি বাধ্য হয়ে আপনি পড়তে বসতে হবে। যখন দেখবেন যে আপনার বাপ পড়তেছে আপনার সামনে, আপনি পড়তেছেন, একটা গিল্টিনেস আসে নিজের মধ্যে। বই আপনার আপনার বই আপনার বাপ পড়তেছে। বই থেকে মনে পড়ছে যে কখনো যদি ধরলাম আমি 9 থেকে 10-এ উঠতেছি বা 5 থেকে 6-এ উঠতেছি, অ্যানুয়াল এক্সাম শেষ, রাইট? হ্যাঁ, মনে আছে কিনা তোমার? অ্যানুয়াল এক্সাম শেষ, খেলতে যাব, পরীক্ষা লাস্ট পরীক্ষা দিয়ে বাসায় আসছি, খেলতে যাব, বাসায় এসে দেখতাম নতুন বই, নতুন ক্লাসের বই রেডি। না 2 সেট বই, একটা হলো অন্য কারো বাসা থেকে পুরো, ওইটা তো আছে, হ্যাঁ 2 সেট বই, একদম নতুন সেট বই। অনেক সময় নতুন সেট বই আসতো না তখনও, মানে টাইম লাগতো না বোর্ডের বইগুলো আসতে, যেগুলো টাইম লাগতো আসতে ওগুলো তো পরে কিনে দিত, যেগুলো ওই যে তার জন্য করতে কি মানুষের কাছ থেকে নিয়ে আসতো, যে দিয়ে আসছি বই, এখন পড়তে বসো, আগায় রাখো সবার কাছে, সেটা সবার থেকে তুমি আগায় থাকবা সবার আগে। মানে তখন যে খারাপটা লাগতো যে মাত্র ফাইনাল এক্সাম শেষ করে আসছি, আইসা দেখি বই রেডি, নেক্সট ক্লাসের বই রেডি, এখনই পড়তে বসতে হবে। আব্বুর এত বলতাম যে আব্বু মাত্র তো পরীক্ষা শেষ হয়েছে, না না এখন পড়া লাগবে না, তুমি জাস্ট দেখবা, খালি বইগুলো একটু দেখবা। তুমি বলতা, আমরা বই নিয়ে পড়ছি। আমি বলতাম যে আব্বু আচ্ছা তো পরীক্ষা শেষ হয়েছে, না না পড়তে বলিনি তোমাকে, তুমি জাস্ট যখন টাইম পাবা তখন একটু পড়বা বইগুলো, একটু দেখবা, এক নজর দেখবা। বই দেখতে থাকতো, ওইটা বললাম যে ইমোশনাল যে টর্চার যেটা বলে, যে সে তোমার সামনে এসে পড়া শুরু করবে যেন তুমি অ্যাটলিস্ট যায় পড়ো। তার জন্য কি হতো যে আমি ভার্সিটিতে উঠার পরে আব্বু মনে বলতেও পারবে না যে আমার পরীক্ষা কবে ছিল, কারণ আমি বলতাম না, আমি বলতামই না যে আমার পরীক্ষা কবে ছিল। কারণ মানে আমি ওই কলেজ লাইফ থেকে আমি শিখছি যে যদি আব্বুরে জানাও যে তোমার এক্সাম আছে, সে তোমারে পাগল বানায় ফেলবে পড়ানোর জন্য, সারা রাত তোমারে মানে মানে বলবে যে এই পরীক্ষায় পরীক্ষা পড়ো পড়ো, সকালে তোমার 6টা 5টা 4টার সময় উঠায় ফেলবে যে পরীক্ষা পড়তে বসো। তো আমি সারা রাত পড়তাম না। আমার কথা হচ্ছে যে আমি একটা জিনিস 2বার কেন করব, রাইট? রাত্রেও পড়ছি, আবার সকালে আমার রিভাইসও দিতে হবে, ওয়াই লাইক ডুইং দ্য সেম থিং লাইক টুয়াইস, রাইট? তো আমি কি করতাম কি, রাতে পড়তাম না, আমি সকালবেলা উঠে পড়ে, তখন আব্বু বলতো এত সকাল উঠছে তারপরে পরীক্ষা, তখন আমার বলতো যে রাত্রে তো তোমার পড়তে দেখলাম না, তখন আমি বলতাম যে রাত্রে পড়ার আগে যেগুলো মানে পড়াই ছিল এগুলো জাস্ট আমি সকালে রিভাইজ দিছি। তো মাঝে মাঝে আব্বু মানে যখন মানে রেজাল্টস দেখতো তখন বলতো যে আর একটু যদি ভালো রাত্রেও যদি পড়তা তাহলে আর একটু বেটার হইতো। বাট এটা তো আমি জানি যে রাত্রে পড়লে আর দিনে পড়লে যেটা হইতো সেটাই হইছে, ডাজন্ট ম্যাটার আমি কয়দিন আগে থেকে পড়ি। তবে তার জন্য আমি আমাদের মানে আমরা এখানে যে আসছি, আমরা সব ভাই বোনরা এই পর্যন্ত যে আসছি, এটা আমার এখানে আসার পিছনে আব্বুর হাত নাই, বিকজ আব্বু অনেক ট্রাই করছে আমাকে কানাডায় আসতে না দেওয়ার জন্য। আমার ঢাকা ইউনিভার্সিটিতে জব পর্যন্ত আব্বুর হাত, তারপরে আমার ক্যারিয়ার এখানে আসা, এগুলো সব আমার নিজের, এবং আব্বু প্রচুর বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটার ব্যাকআপ আবার আমাকে হ্যাপি দিছে। এটা কেমন মানুষ দেখেন নিজের বাপ সম্পর্কে এগুলো বলতেছে, এটা কোনো মানুষ? এরা তুমি ভাবো কেমন মানুষ। আমি অফিসের ছুটির অ্যাপ্লিকেশন দিছি, আব্বু আমাকে দিতে বলছে, আমি দিয়ে আসছি। এরপরে আব্বু ওই স্যারকে, ডিরেক্টর স্যারকে ফোন দিয়ে বলতেছে যে ওকে ছুটি দিবেন না, ফাইলটা আস্তে করে চাপায় রাখেন। তো ডিরেক্টর স্যারের আমি 2-3 দিন ধরে ধাক্কা দিচ্ছি, স্যার কি ব্যাপার ফাইল দিবেন কি না করে। স্যার তারপরে বিরক্ত হয়ে আমার উপরে তারপর বলছে লুবনা দেখেন হয়েছে, আপনার আব্বা আমাকে না করছে। এরপর তো আমি ইমোশনালি কান্নাকাটি করে হ্যাপিপুরে ফোন দিছি, এবং তারপরে হ্যাপি আব্বুর সাথে কথা বলছে। তো কানাডায় আসার পিছনে আব্বুর হাত নাই, কিন্তু না আসার পিছনে আব্বুর অনেক হাত আছে, অনেকবার বাধা দিচ্ছে। আমার ভাগ্যে এটা ছিল। এটা বেটার না যে আপনি ওইখানে মানে ওইখানে বেটার কিছু ছিল, আপনার এখানে এসে কি করতেছেন? কিছুই করতেছেন, এখানে এসে এখানে বসে আছেন। হ্যাঁ, এখানে এসে এখানে বসে আছি, কিন্তু এখানে গরম লাগে না। আপনি বাংলাদেশের গরমের কথা একবার ভেবে দেখেন, আমি এখানে উইন্টারে এসে খুবই হ্যাপি। আমি আসার পরে আর যাইনি তো, সো আমি আসলে জানি না ফিলটা কেমন। আপনি তো আসার পরে অনেকবার গিয়েছেন। একবার গেছি, একবার না 2বার আই থিংক। কি বলেন ভাই? একবার আপনার বিয়ের সময় গেছিলাম। এখানে জানা দরকার আছে যে আমি বিবাহিত।
কত মেয়েরা পাগল হয়ে গেছে দেখে এই জিনিসটা। এখানে বলা দরকার ছিল যে আমি বিবাহিত। আচ্ছা সরি, এটাকে কাট উনি করা যায়? বিবাহিত উনি বিবাহিত না। এখন আর বলে লাভ নাই, আমরা তো অলরেডি যা মারা তো মেরেই দিচ্ছেন। আচ্ছা, তো একটু যেহেতু বাংলাদেশের কাহিনী শেষ হলো, হ্যাঁ আমরা একটু ক্যানাডার ব্যাপারে একটু জানতে চাই। মানে ক্যানাডায় কবে আসলেন? ক্যানাডা আসলাম 2021-এ আচ্ছা জুনে, করোনাকে নিয়ে সাথে করে নিয়ে আচ্ছা, আমি ও আসলাম। আচ্ছা, মানে ক্যানাডা থেকে আপনি করোনা নিয়ে আসছেন? না, কানাডাতে অন্য কেউ করোনা নিয়ে আসছে, আমি ওই টাইমে আসছি। আচ্ছা, তো ওই টাইমের একটু এক্সপিরিয়েন্স জানতে চাবো। ভয়াবহ। যারা ওই সময় আসে নাই তারা বলতে পারবে না, কিন্তু ফাহিমের মনে আছে কিনা আমি জানি না। আমি ওই যে ডর্মে ছিলাম 14 দিন, তো ওরা মাঝে মধ্যে আমাদের সাথে দেখা করতে যাইতো, ওরা মাঠে থাকতো, আচ্ছা, আমি জানালার কাছে থাকতাম। তো দূর থেকে আমি ওখান থেকে এত ক্লোজ বোঝা যেত যে ওরা 4-5 জন ওখানে, আমি আমারটা বোঝা যেত, মানে মাঠে, আমার ডর্মের সামনে একটা মাঠের মতো ছিল। ওরা মাঠে কি করতো? ওরা আমার সাথেই দেখা করতে যাইতো। ও আচ্ছা, ওরা তো উপরে উঠতে যেত। হ্যাঁ, ও উপরে উঠতে, আর আমিও দাঁড়াইতাম জানালায়, বোঝা যেত যে একটা মানুষ জানালায় আছে। আচ্ছা, চেহারাও বোঝা যেত না, আর কিছুই না। তো ওখানে 14 দিন ছিলাম, ভয়াবহ এক্সপেরিয়েন্স। কিছুই খাইতে পারতেছি না, আপু খাবার পাঠাইতো, তো ওইটা অনেক ভয়ানক। তারপরে তো বাসায় আসলাম। আপনি কি কানবেন? না, আচ্ছা, মনে হলো যে এখনই কান্না চলে আসবে। মেডিকেশন কি নেন নাই আজকে? নিয়েছি ভাই, নিয়েছি। ও হ্যাঁ, বলছেন মেডিকেশন নিয়েছেন। না, আপনার চোখ দেখে মনে হচ্ছে এখনই কান্না করে দিবেন, সেই জি না। দুঃখের স্মৃতিগুলো মনে পড়ে গেছে করোনার টাইমে। ওই টাইমটাও মজার। তারপর মানে হ্যাঁ প্রবলেম গেছে, কিন্তু ইটস ওকে, পার্ট অফ জার্নি আর কি। কেমন ম্যাম, কেমন ছিল? মানে একা একা পুরো লনলিনেস ছিল? পুরো একা, কোনো টিভি টুবি কিছুই নাই, শুধু আপনার ফোন আপনার সাথে, একটা টিভিও ছিল না রুমে? না কিছুই না, একটা টেবিল, একটা ইন্টারকম ফোন, আর একটা ফ্রিজ, আর একটা ডর্মটা। এটা কি ছিল? ইউনিভার্সিটির ডর্ম? হ্যাঁ। আমার 14 দিনের ছিল কোয়ারেন্টাইন, আমি 3 দিন ছিলাম টরন্টোতে, আর 11 দিন ছিলাম। আর ওই রুমে একাই ছিলেন? রুমে একাই ছিলাম, পুরো ওই ফ্লোরে মনে হয় আমি একাই ছিলাম। ওটা কি মানে ডাবল বেডের মানে ছিল নাকি সিঙ্গেল ছিল? সিঙ্গেল বেড, এবং ফ্লোরে মনে হয় আমি একাই। কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হইছে ওই টাইমে? না রে ভাই, আমি সারাদিন সজাগই থাকতাম, আমার বোন ক্যামেরার ফোনে থাকতো। না, আমি যতটুকু শুনছি যে মানে এইসব কান্ট্রিতে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনেক হয়। যেমন আমরা ফার্স্ট এপিসোডে যখন আমার যে কো ফাউন্ডার যে ফাহিমকে নিয়ে আসে, ওর তো দোলেন ঝুড়িতে ভরা ভরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর কাহিনী। তো ওইটা থেকে মনে পড়লো যে এখানে কিছু আপনার কিছু ফেস করছেন। আমি বাংলাদেশে আপনার রাখা যে পরীটা ছিল, আপনি একটা পরী নিয়ে আসছিলেন না বগুড়া থেকে না কোথা থেকে, তারপরে সেই পরী আনার পরে তো আপনি হঠাৎ আমাকে, ওটা পরী না পড়া এটা আমি আসলে জানি না, কারণ আমি দেখছি নাই কখনো। আপনি আমাকে জানাই ওটা মানে বাইসেক্সুয়াল ছিল, কারণ হচ্ছে প্রথমে আমাকে জ্বালাইতো, পরে আপনাকে জ্বালাইছে। না, আমাকে জ্বালায় নাই, আমাকে থাপ্পড় দিছে। ওটা কাইন্ড অফ ওটা কেন পড়ি না এজন্য থাপ্পড় ও দিছে। না, ওটা ভালোই ছিল। কিন্তু আপনাকে তো মোটামুটি ফুলের ঘ্রাণ পাওয়াইতো, আপনি তো এগুলা বলেন নাই। আপনি আমাকে হঠাৎ একদিন এসে চমক দিয়ে দিলেন, আপু বড় রুম তোমার। আমি তো খুশি টুসি হয়ে খাতা বালিশ দিয়ে দিছি দৌড় বড় রুমে। তারপরে রাত্রিবেলায় খাইলাম থাপ্পড় ওই দিনই, না তার 2-1 দিন পর মনে হয়। ও খুঁজতেছিল আমার, হ্যাঁ হঠাৎ কথা দেখে যে ছেলে থেকে মেয়ে কে থেকে হইলো এই জিনিস। হ্যাঁ, ছেলে থেকে মেয়ে থেকে হইলো। আচ্ছা, তারপরে থাপ্পড় দিছে একদিন এখানে। সবে বরাতের রাত ছিল, নামাজ পড়ছি, কিন্তু ফজরের দিকে একটু ঘুমায় পড়তে নিয়েছিলাম আর কি, তখন আমাকে এটা হইতো। হ্যাঁ, যেহেতু প্যারানর্মাল থেকে মনে পড়ছে, আমি আসলে এটা রাখছিলাম যে আমি পরে বলবো, যেহেতু উঠছে কথা। সো এমনই হইতো যে এই যে ছিল একটা, জানি না ইনি কে ছিল, হয়তো মানে পরি বা কি জিন টাইপের কিছুই তো ছিল একটা। সো উনি ছিল কি নামাজ নিয়ে আই থিঙ্ক ট্রাই করতো, আমাদের নামাজ পড়ানোর জন্য ট্রাই করতো। কারণ আমি যেই বাসায় গেছিলাম বগুড়াতে, ওটা কাইন্ড অফ খুবই একটা মানে কি বলে যে হলি টাইপের ফ্যামিলি, যেটা বলে যে পায়াস ফ্যামিলি ছিল, তারা নামাজ রোজা করতো। সো ও আমার ফ্রেন্ড বলছিল যে ওইখানে ওর দাদা যে ছিল উনি পালতো, বা ওনার কিছু ছিল জিনগুলো। সো ওইখান থেকে চলে আসছে, ওইখানে আমি কিছু ফাইজাম করছিলাম, ওইটা এখন আমি মানে এলাবোরেট করবো না জিনিসটা, এটা আমি পরে জানাবো। তো হচ্ছে ওইটা থেকে মেনলি ওইটা থেকে আসছে। ওই আমাদের যতটুকু দেখলাম এবং যতটুকু বুঝলাম যে আমাকেও ট্রাই করতো নামাজ পড়ানোর জন্য, এবং তোমারও মেবি ট্রাই করছিল নামাজ পড়ানোর জন্য। তোমাকে যেটা করতে যে ফজরের আজান দিলে হাত ধরে টেনে, এরকম তুমি ঘুমায় আসো কিন্তু হাত ধরে টেনে বসা করায় রাখতো না, ফজর নামাজের আগে, মানে আজানের আগে ট্রাই করতো যে ঘুম থেকে উঠানোর ট্রাই করতো। তুমি কিছু খাবার খেতে পারো? হ্যাঁ, এটা আমার একদম স্পষ্ট মনে আছে যে আমি আমি পুরো ঘুম
কিন্তু আমাকে এরকম হাত ধরে এরকম বসা করায় রাখছে, মানে আমি ট্রাই করতেছি শোয়ার কিন্তু এটা হয়তো রাইট, দ্যাটস ট্রু। এটা থেকে কারণ এটা আমার সাথে হয়েছিল দেখে আমি এটা রিলেট করতে পারতেছি এবং ফিল করতে পারতেছিলাম যে এরকমই করতো, টাইনা উঠাইতো কাইন্ড অফ। হঠাৎ করে তোমার ঘুম থেকে উঠে মনে হতো যে বসে আছি কেন, হ্যাঁ বসে আছি কেন, তারপর ঘামতাম খুবই। আবার মাঝে মধ্যে মনে হতো যে বরফ দিয়ে আমাকে এরকম মানে এরকম করে দিয়ে রাখছে, আমি শীতে কাঁপতেছি অথচ গরমের দিন। না এরকম কিছু আমার হতো না, আমাকে টর্চার করতো না কারণ আমাকে মনে হয় লাভ করতো, তার জন্য আমাকে টর্চার করতো না। তোমাকে মনে হয় দেখতে পারতো না, তার জন্য তোমাকে মনে হয় ট্রাই করতেছিল ভাগানোর জন্য রুম থেকে, যে ও মানে চাচ্ছিল যে আবার ওকে তুমি ব্যাক করে দাও, তুমি এখানে কি করো, ওয়াই ইউ। আচ্ছা হ্যাঁ, তো বাংলাদেশ থেকে কানাডা যেটা আমরা কোথায় ছিলাম, ডর্মে ছিলাম রাইট? তো ডর্মে ওটা তো একটু পেইনফুল ছিল। আচ্ছা তারপর কবে মুক্তি পেলেন ওইখান থেকে? ডর্ম 11 দিন পর মুক্তি পেলাম। আমি জুলাইয়ের 6 তারিখে আসছিলাম, তো জুলাইয়ের মনে হয় 12 তারিখে বা কোনো একটা, আমার এক্স্যাক্টলি মনে নাই। না ওটা এক্স্যাক্টলি বলতে হবে না, আপনি একটু বেশি এক্স্যাক্টলি বলার ট্রাই করতেছেন, এত প্রেশার দিয়েন না ভাই, যতক্ষণ মেডিকেশন আছে ততক্ষণ আমরা সেফ আছি। তারপর আমার জন্য আমার ভাইয়েরা একটা কেক নিয়ে আসছিল, কামরুল নিয়ে আসছিল, সেটার মধ্যে আবার লেখাইছে ওই যে এখানে লোকটা দিয়ে কিভাবে লেখাইছে আমি জানি না, বড় করে লেখাইছে কারা মুক্তি দিবস। সেই বিশাল কেক নিয়ে আসছিল। আমরা ওয়াসকানা গেছিলাম একটু দেখতে ঘুরতে, এই তো। হ্যাঁ তারপর তো কানাডার লাইফ শুরু। আচ্ছা তো এসে মানে কতদিন লাগলো জব টবে শুরু? মানে প্রথমবার আমি কোনো জবই নেই নাই, পুরোটাই স্টুডেন্টশিপে গেছে। তারপরে আমি ব্যাক করলাম হচ্ছে ডিসেম্বরে, তারপরে আমি আবার আসলাম হচ্ছে 22 অগাস্টে। তো তারপরে এসে অগাস্টে আমি আসলাম 22 অগাস্টে, আর 22 সেপ্টেম্বরে আমি জয়েন করছি কাজে, সেপ্টেম্বরের 13 তারিখ। পড়াশোনা শেষ করে নাকি পড়াশোনার মাঝখানে? মিডল অফ দ্য পড়াশোনা, ওকে মিডল অফ দ্য পড়াশোনা। আচ্ছা আসলে কানাডাতে তো আমরা ইংলিশ চলে আসছে খুব, অনেক ট্রাই করি বাংলায় বলার জন্য, চলে আসছে ইংলিশ টকিং, ইংলিশ আই ইট ইংলিশ, আই ওয়াচ ইংলিশ, আই ওয়ার ইংলিশ, সবকিছু ইংলিশ। ওকে তো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে পড়াশোনা কি শেষ এখন? মাস্টার শেষ? আর করতে ইচ্ছা করছে না। সেটা 3টা আমি মাঝে মাঝে নিজেই অবাক হইতাম যে আমি একটা ডিপ্লোমা কোর্সে এখনো স্টুডেন্ট রানিং, ওটা হচ্ছে ইমিগ্রেশন ল। আচ্ছা তো কুইন্স ইউনিভার্সিটিতে, কিন্তু আমি একটু লিভ নিয়ে আছি আর কি। না ওটা আমি মাঝে মাঝে অবাক হই যে ধরলা মানে তুমি কিভাবে, আমি তুমি করে বলতেছি কারণ অনেক আপনি আসতেছে না, অনেক ট্রাই করছি, অ্যাক্টিং হচ্ছেই না। আমার বোন বলতেছিল যে আপনি থেকে তুইতে চলে যাবে একটু। আবার আসলে তুই করে বলি, এখন তুমিতে মানে আপনি হঠাৎ করে বলাটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল। সো লেটস গেট ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। হ্যাঁ তুমিতেই আসি। তো আমরা যদি একটু, যেহেতু ইমিগ্রেশনের কথা উঠছে, আমরা একটু ইমিগ্রেশন নিয়ে একটু জানতে চাই যে ইমিগ্রেশন সম্পর্কে তোমার কতটুকু আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। কি পড়ালেখা কি পড়ালেখা? ক্লাস শুরু করছি, একটা সেমিস্টার শুরু করছিলাম, সেমিস্টারের মাঝখানেই টিচাররা এসে বলা শুরু করছে, ভাই সরকার চেঞ্জ হবে, সরকার চেঞ্জ হবে, খুবই কঠিন হয়ে যাবে ইমিগ্রেশন, খুবই ভয়ানক হবে, স্টুডেন্ট তোরা কি সিলেবাসও চেঞ্জ করে ফেলতেছে এমন কিছু? হ্যাঁ স্টুডেন্টরা রিফিউজি ক্লেম করতে পারবে না, এই পারবে না, ওই পারবে না। আমার মনে হয়েছে দূর তুরি এত কিছু যখন পারবেই না, আমি আর ইমিগ্রেশন ল পরে করবোটা কি? তো মেইনলি ইমিগ্রেশন লতে কেন, মানে ওয়াই ইমিগ্রেশন? কেউ একজনের সাথে বিরক্ত হয়ে একজন বলছিল যে আমাকে দিয়ে হবে না, তো কি হবে না ইমিগ্রেশন আমাকে দিয়ে, হ্যাঁ এই লাইন হবে না। তো না তুমি এই লাইনে মানে কেমনে তোমার মানে তোমার ইন্টারেস্ট কিভাবে জাগলো? না আমি এসে গ্লোকালে জয়েন করছিলাম ভাইয়ার অফিসে অ্যাডমিন হিসাবেই। তারপরে ওটা সবাই করে এখানে, মোটামুটি যারা আছে সবাই লোকাল দিয়ে শুরু করে। এখানে অনেকদিন কাজ করছি। তারপরে হচ্ছে তারপরে তো আমি মানে চেঞ্জ করলাম, অনেকদিন কাজ করি নাই, 2-3 মাস হয়তো হবে। কিন্তু তখন একজনের সাথে পরিচয় হয়েছিল ওখানে, সে ইমিগ্রেশন নিয়ে পড়ে, প্রশান্ত বদমাইশটা। ও বলছিল যে আমার পড়াশোনা, বলছিল যে এটা পারবো না, অনেক কঠিন কঠিন, চান্সই পাবো না, চান্সই পাবো না। তারপর আমি রাগ হয়ে চান্স পেয়ে দেখাইছি আর কি। তারপর চান্স পেয়েছি, ছেড়ে দিচ্ছি। কারণ আমাকে সবাই বলতেছিল যে তুমি মানে পড়াশোনাতে ব্যাক করো, আবার মানে আমার আর মন চাচ্ছিল না। আমি অনেক কষ্টে ওইখান থেকে মাস্টার্স করে আসছি, আমি বলছি যে অনেক কষ্টে ওইখানে মাস্টার্সই করতাম না, করে আসছি এখানে আর পড়ালেখা, এখন আমার আব্বুও নাই।
সো এরকম মানে পেইন দেওয়ার মতো মানুষও নাই যে পড়াশোনা করতে হবে, ব্যাক টু দা স্কুলে যেতে হবে, এরকম কোনো মানে টেনশনও নাই, মানে প্যারাও নাই, তার জন্য হয়ও নাই, হচ্ছেও না। আমাকে প্রায় জিজ্ঞেস করে অনেকে যে তুমি আবার একটা ডিপ্লোমা করো বা কিছু একটা করো। আমার মনই চাচ্ছে না, কারণ অনেক বছর একটা গ্যাপ হয়ে গেছে, কারণ মাস্টার্স শেষ করেছি হচ্ছে 2018-তে, রাইট? হ্যাঁ 18-তে। তো এরপর থেকে জব টপ শুরু করছি, জব টপ করে এখন অনেক বছর হয়ে গেছে। এখন যে পড়ালেখাই করতে চায় না তার এত বড় একটা গ্যাপ হয়ে যাওয়ার পরে আর কোত্থেকে আসবে পড়ালেখা? মানে তোমার একটু অবাক হইতাম আমিও, এবং আমরা যতটুকু আছে সবাই মোটামুটি অবাক হই যে কিভাবে তোমার এত ধৈর্য যে আবার পড়ালেখাতে ব্যাক করো বারবার। তোমার পড়ালেখা শেষই হয় না কখনো। এটার অ্যানসার আমার কাছে আছে। হ্যাঁ অবশ্যই। আমি বাইরের প্যারা থেকে দূরে থাকতে চাই, মানে বাইরের কোনো কিছুর মধ্যে না থেকে আমি এমন একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে চাই, যেটা আমি আমার বইতেও বলছি যে ইউ হ্যাভ টু মেক ইউ অলওয়েজ বিজি, ইউ হ্যাভ টু মেক ইউ বিজি। তো এখন এটা ডিপেন্ড করে হাউ ইউ আর ডুইং দ্যাট। মানে যেমন আমার বিজি থাকার অনেক কাজ আছে, অনেক জিনিস আছে। যেহেতু বইয়ের কথা আবার আসছে, খাবার দাবারও সামনে, আমরা একটু প্রচার করি। এই যে বই আমার না, হ্যাঁ এটা বই আপনারা, আচ্ছা বইটা সম্পর্কে একটু বলে দিই যে কোথায় পাবে মানুষজন বইটা? অ্যামাজনে। এটা অ্যামাজন থেকেই পাবলিশ হয়েছে। আচ্ছা, অ্যামাজন কিন্ডল পাবলিশার থিং, লাইক যে অ্যামাজন থেকে তোমার বই পাবলিশ হওয়া ইটস আ হিউজ থিং। তোমার এটা জানলে আনতাম না, কারণ এত মানে সাকসেসফুল মানুষকে আমরা আনি না। এটা স্টিল ইটস গুড। তোমার বই ওটা লিক করো না, এত ডিপে যায় ওরা। আমরা তোমাকে একটু ল্যাম্প লাইট দেওয়া ট্রাই করতেছি, এত বড় একটা লাইট লাগিয়েছি তোমাকে একটু ল্যাম্প দেওয়ার জন্য, লাইটের মধ্যে আনার জন্য। থাক ওইটা আর ই করো না, এটা একটু আমাদেরও একটু মানে পার্ট নিতে যাও যে আমরা কারে আনতেছি, বুঝো না? সবকিছু রিভিল করার দরকার নেই। যাই হোক, এটা আপনার অ্যামাজনে পেয়ে যাবেন। কি লিখে সার্চ দিবে বইয়ের নাম? আই সারভাইভ মাইসেলফ। হ্যাঁ, আচ্ছা, আপনার অ্যামাজনে যে আই সারভাইভড মাইসেলফ ডিড আই এটা লিখে সার্চ দিলেই বইটা চলে আসবে। কোনো মানে ডিসকাউন্ট কুপন টুপন নাই, তো তার জন্য কিছু বলতে পারতেছি না আমরা। যদি থাকতো তাহলে হয়তো আমরা মেনশন করে দিতাম, বাট এরকম কিছু তো মনে নাই। অ্যামাজন আমি একদম সবচেয়ে লোয়েস্ট যেটা প্রাইস পসিবল, মানে অ্যামাজনের সিস্টেম হচ্ছে পেজ অনুযায়ী ওরা দাম ফিক্স করে। আমারটা এখন কি আবার একটু বাড়ায় দেওয়া যাবে? সর্বনিম্ন 11 ছিল, যে সর্বনিচে আমি 11ই নামতে পারবো। তারপরে হচ্ছে বাকি আর ওরা কিছু ট্যাক্স অ্যাড করে 15, এখন মানে $15। হ্যাঁ। তো আপনার কি মনে হয় এটা কি ওর্থ ইট $15 দিয়ে কিনে? না, জোকস অ্যাপার্ট গাইস, আপনারা যদি মনে করেন যে পড়বেন, আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি পড়ি নাই, বাট যতটুকু কাহিনী বললো আই থিঙ্ক ইটস আ ইন্টারেস্টিং বুক। আপনারা ট্রাই করতে পারেন কিনে, এবং অ্যামাজনে তো রিটার্ন পলিসিটাও খুব বেটার। আপনারা রিটার্ন করে দিতে পারবেন, সমস্যা নেই, যদি ভালো না লাগে। আই হোপ ভালো লাগবে, রাইট? না ভালো লাগলে রিটার্ন করলে আমার মুখ পাচায়া মারবে আর কি। আচ্ছা, তাহলে এমনি ডিরেক্ট আপনার মুখ পাচায়া মারবো আমরা, মানে রিটার্ন করার আগে? যদি আপনি চান ওকে ডান, আপনি যদি কিনে আমার মুখে মারতে চান আমি তো রয়্যালিটিটা পাবো। সো ডু ইট। আচ্ছা ঠিক আছে, তাও মানে রাজি আছেন? এবারে আমাদের মতই গাইস। আচ্ছা হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? বইতে ছিলাম। হ্যাঁ, আমরা তো স্যার যেহেতু মানে স্পন্সরশিপ পাইছি, টাকাটা কি দিবেন আসলে? এখানে এত কষ্টের ফল যদি পরে বৃথা যায়, আগে থেকে একটু মানে ভিডিও ফুটেজ রাখতেছি আমরা, যে টাকা কি পাবো কি পাবো না। পাবো না, তো তার জন্য গাইস আমরা যেন টাকা পাই। এমনি তো আপনারা কোনো স্টার দেন না, উইচ ইজ এ ব্যাড থিং। আপনারা এত আমরা কষ্ট করি, আপনারা অ্যাটলিস্ট স্টারটা দিতে পারেন, সাবস্ক্রাইব না করেন, স্টারটা দিন আমাদের ভিডিওতে। আর হচ্ছে মানে এই বইটা যদি আপনারা কিনেন তাহলে আমরা কিছু টাকা পাবো স্পন্সরশিপ থেকে। তো প্লিজ বইটা কিনেন, অ্যাটলিস্ট কিছু টাকা যেন আমরা পাই, এত কষ্ট করতেছি, রাইট? কিছু টাকা আমরা প্রথম 10টা রয়্যালিটি মানি আপনাদের জন্য আমি। আচ্ছা, এখন পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে? ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, যেহেতু এই যেন আনকার্সে আসছেন, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। আমাদের খুবই মোটামুটি ভালো রিচ আছে, বেটার দেন এভরিওয়ান। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেনে যাই। তো কানাডাতে মানে জব টপ করে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ। জবটা এনজয় করছেন? হ্যাঁ, জবটা এনজয় করছি, বিকজ মানে বাংলাদেশে আমি যেই লেভেলে কাজ করতাম ওই লেভেলেই করছি। যেটা সব সময় ভয়, মানে বাংলাদেশে যেটা বলতো যে কি মাস্টার্স করে ওখানে গিয়ে বাথরুম পরিষ্কার করবে, এরকম না। আমি বাথরুম পরিষ্কার করি না,
আমি ডেস্ক জবই করি। বাট সবার বাথরুম নিজের বাসাটা তো সবার পরিষ্কার করতে নিজের হয়, বাসাটা এটা গাইজ করতে হয়। এটা আপনি যতই বড় লোক হন না কেন নিজের বাসাটা নিজের পরিষ্কার করতেই হবে। এখানে মেড রাখার কোনো ওয়ে নাই। মেড যে টাকা মেড দিতে হবে ওই টাকা আপনি ইনকামও করেন না, রাইট? তো হচ্ছে হ্যাঁ আমি ওই অ্যাটলিস্ট বসে কাজ করি, এটা একটা আমি লাকি। আর বাকি ওয়েদার আমার পছন্দ ওয়েদার। অনেকেই বলবে ও মাই গড এত শীত মিত হাবি যাবি, নো আই লাভ ইট। আমি উইন্টার এনজয় করি। আমি মনে হয় একমাত্র যে -40তেও সোয়েটার পরেই বাইরে যাই, জ্যাকেট পরি না। কারণ আমরা হ্যাঁ এটা থেকে এই হচ্ছিল যে আমাদের যতজন আসছে গেস্ট সবাই উইন্টার নিয়েই কমপ্লেন ছিল। সো আফটার লিসেনিং দ্যাট যে আপনি এনজয় করেন, তারা আপনাকে শিওর খুঁজবে পিটানোর জন্য যে তুই কি এমন হয়ে গেছিস যে তোর -40 -50 ভালো লাগে। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যে আপনি কানাডায় আসছেন, আপনি যদি আপনি কিঞ্চিত শিক্ষিত হয়ে থাকেন, আমি খুবই দুঃখিত এখন আমি অপমানজনক কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি কিঞ্চিত শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার জানার কথা যে কানাডার ওয়েদারটা কি। হ্যাঁ রিজানাতে একটু বেশি, কিন্তু অন্য কোথাও একটু কম, কিন্তু রিজানাতে বেশিরভাগ মানুষই ফ্যামিলির রিলেটেড লোকজন আসে। সো আমি যেমন আমার বোন 12 বছর আগে আসছে, আমি তার কাছ থেকে শুনছি এখানে শীত কেমন। এখন হঠাৎ করে এসে যদি আমি বলি ও মাই গড এত শীত আমি মারা যাচ্ছি, ইটস রিয়েলি ফানি। তুমি এখানে এই শীত শুনেই আসছো, এমন না যে তুমি জানতা না। যে মনে না অনেক সময় হয় না যে ধরো মানে একটা জিনিস শুনছি বাট ওইটা যতক্ষণ পর্যন্ত আমরা ফিল না করি উই ডোন্ট নো অ্যাবাউট দোজ থিংস, রাইট? একটা জিনিস শুনে যতটুকু না ফিল করতে পারবা, এসে যতটুকু মানে এসে আসার পর যতটুকু ফিল করবা, তো মত চেঞ্জ হইতেই পারে, রাইট? কিন্তু ডিফারেন্স আছে। যেমন ধরো তোমার আর আমার মধ্যে ডিফারেন্স হচ্ছে তুমি শীত পছন্দ করো না, তুমি উইন্টার জ্যাকেট পরো। আমি লাইক করি, আমি পরি না, দ্যাটস ডিফারেন্স। কিন্তু একদম আমি পছন্দই করি না, আমার একদম দেখতে ইচ্ছে করে না, ইটস রিয়েলি ফানি। আমি আমার দেখতে ইচ্ছা করে, এজন্যই আমি কানাডাতে, এবং আই চোজ ইট। এমন না যে আমি একদম হঠাৎ করে আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, না। বুঝতে পারছি। আমি অনেক কাঠখড় পোড়াইছি আসার জন্য, এবং এভরিওয়ান ডিড দ্যাট, রাইট? আচ্ছা হ্যাঁ, তো কাঠখড় মানে পোহানের ব্যাপার থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে তোমার কানাডা আসার যে পিছনে যে ফাইল প্রসেসিংটা ওটা কে করছে? ফাইল প্রসেসিং লোকাল থেকেই করছে। আচ্ছা আমি আইএলটিএস দেই নাই, আমি জাস্ট আউট অফ ফান আমি অ্যাপ্লাই করি। এটাও একটা কেউ মানে ভাইয়া গ্লোকালের যে সিইও ভাইয়া বলছে যে হবে না। বাই দ্য ওয়ে গ্লোকাল তো বারবার বলা যাবে না, কারণ গ্লোকাল কিন্তু আমাদের স্পন্সরশিপ দেয় নাই এখন পর্যন্ত। আমরা অনেকবার বলতেছি ভাই আরে ভাই এখন পর্যন্ত দেয় নাই। তাহলে ওই যে জি কোম্পানি, আচ্ছা সেই জি কোম্পানি হচ্ছে আমাকে বলছিল যে আইএলটিএস ছাড়া হবে না। তো আমি ভাবছিলাম আচ্ছা দেখি একটু হয় কিনা। তো এই দেখা দেখিতে আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমার কাগজপত্র যত সেট আপ, মানে কোন কাগজ কিভাবে করতে হয়, ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে কিভাবে কনভার্ট করতে হয়, এগুলো সব লোকালের একটা ছেলে ছিল, উনি বাংলাদেশ থেকে করে দিয়েছে। আচ্ছা সো ইট ওয়াজ ইজি অর টাফ? ফর মি ইট ওয়াজ ভেরি ইজি। যেটা তোমার আইএলটিএস দেওয়া লাগে, যেটা বললা তুমি হচ্ছে কি যেন ছিল ওটাকে বলে, যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, রাইট? হ্যাঁ ইংলিশ এমওআই বা কিছু একটা বলে, ওটা দিয়ে করে। আমার যেহেতু ইংলিশে অনার্স মাস্টার্স, এই জন্য হচ্ছে আমার দেয়া লাগে না। তো যেহেতু মানে তোমার কি ইমিগ্রেশনের যে মানে স্টাডিটা করতেছো ওটা কি কমপ্লিট হয়েছে? ওটা কমপ্লিট হয় নাই। সো কিছু কি তোমার আইডিয়া আছে যে ইমিগ্রেশন কতটুকু ভয়ানক হইতে যাইতেছে? হ্যাঁ ইমিগ্রেশন এতটুকু আইডিয়া আছে যে ইমিগ্রেশন মোটামুটি পাটাপুতা নিয়ে বসছে। নেক্সট যারাই, কারণ এটা আমি অনেক আগেই ইমিগ্রেশন রিলেটেড লোকজনকেও বলছিলাম, যখন আমার ক্লাসে বলা হতো আমি হুঁশিয়ারিটা দিছিলাম যে এরকম আমাদের তো ক্লাস নিত ইমিগ্রেশন অফিসাররাই, ওনারাই ক্লাস নিত। তো ওনারা এসে বলে দিত যে এটা হবে, যেমন স্টুডেন্টরা রিফিউজি ক্লেম করতে পারবে না, এই রুলস যে আসবে এটা কিন্তু আমি আরো 3 মাস আগে, আরো 6 মাস আগে। আমরা আসলে কাউকে মানে ভয় দেখানোর জন্য না, জাস্ট জানার থেকেই বলতেছি যে রিয়েলিটিটা কি, এটা জাস্ট আপনাদের জানানোর জন্য ট্রাই করতেছি। তারপর পিজিডব্লিউপি যে স্টপ হয়ে যাবে, দেখ ওরা লিখিতভাবে স্টপ করবে না, কিন্তু দিবে না এরকম একটা বিষয় করবে, যে মানে দিবে না কিন্তু তুমি অ্যাপ্লাই করো, দিবে না এরকম হবে। ইটস গোনা বি টাফ, রাইট? যেহেতু পুরো সিলেবাসই চেঞ্জ করে ফেলছে। আমি জানতাম, এবং এজন্য আমি কিন্তু পিজিডব্লিউপি অ্যাপ্লাই করি নাই, আমি এলএমআই অ্যাপ্লাই করছি, কারণ আমি জানতাম ওকে পিজিডব্লিউপি দিবে না। এটা আমি ওই ক্লাস থেকে মাস্টার্স এর পরেও দিচ্ছেন না? বাট আমরা যতটুকু শুনছিলাম যে মাস্টার্স এর নাকি পরে পিজিডব্লিউডিটা অ্যালাউ করতেছে, বাট এটা কি এখনো করতেছে না? না করতেছে হয়তো, কারণ করতে আমি রিস্ক নেই নাই। আচ্ছা ওকে, আমি রিস্ক নেই না, যেহেতু আমার বাংলাদেশে এখনো জব আছে। আমার ক্ষেত্রে তো এখন তোমার স্ট্যাটাস কি? তুমি এখন স্টুডেন্ট নাকি তুমি এখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতেছো? আমি এলএমআই এ অ্যাপ্লাই করছি, কিন্তু আমি এখনো স্টুডেন্ট, মানে মেইনলি পারমিট স্টাডি পারমিট এখনো। তো এখন ওয়ার্ক পারমিটে কনভার্ট করে ট্রাই করতেছো, রাইট? বাই দ্য ওয়ে আমি কিন্তু পিআর গাইস, বুঝতে হবে।
উনি একজন সিটিজেন। উনি একজন তোমাকে এগুলো কে বলতে বলে? আমাকে তুমি কোনো ল্যাম্প লাইট নিতে দাও না ফাইম, দিস ইজ নট কুল ব্রো। উনি একজন আমি এতদিন পরে আসছি হোস্টিং এ, জাস্ট আমাকে একটু ল্যাম্প লাইটটা নেওয়া ট্রাই একটু দাও ভাই। আপনি ভাই ল্যাম্প লাইট দিয়ে দিয়েছেন, সব আপনার গল্প বলতেছেন, রাইট ফাহিম? আমি ভাই চান্সই পাচ্ছি না। কারণ আমাকে ফাহিম ডাকে না, মানে আমাদের কথা ছিল যে আমাকেও একটা এপিসোডে অ্যাজ গেস্ট হিসেবে নিবে, বাট ফাহিম আমাকে একটা চান্স দিচ্ছে না। তার জন্য আমি বারবার অনেক কষ্টে ফাহিমের পায়ে ধরে বলছি যে ভাই আমাকে এবার হোস্টিংটা করতে দাও, যেহেতু ফ্যানরা চাচ্ছে, আমাকে অনেক চাচ্ছে ফ্যানরা, আমার অনেক টপ ফ্যানরাও আছে, যেটা অনেক টপ ফ্যান আছে, অনেক আছে আছে আছে। আমি নাম বলবো না, নাম বললে যদি আবার অফেন্ডেড হয়ে যেতে পারে। জয়, তুমি নাম বলতে বলছি। হ্যাঁ, জয় ইজ ওয়ান অফ দ্য টপ ফ্যান, আমার ভাই। ফাইমও আমার ভাই, কিন্তু ফাইম মাঝে মাঝে এই যে সেলফিশনেস গিরি করে, আমাকে হোস্টিং করতে দেয় না, ওই সবগুলোতে আসবে বলে। এই যে দেখেন ভাই, আমি আপনিও করেছেন ভাই, আমাকে তো বকলেন। আমি ই হয়ে যাচ্ছি, আমি এক্সাইটেড না, আমি অ্যাংরি হয়ে যাচ্ছি। ফাইমের কথা মনে পড়লে আমার খুব মানে অ্যাঙ্গারনেসটা কাজ করে, মানে আমাকে হোস্টিং করতে দেয় না। যে দেখছেন ইনডিরেক্টলি তার গল্প বলি। আচ্ছা, আমরা আসলে আমি এখানে হুদাই আসছি। হোস্টের কাছেই আসি আমরা আবার, যেহেতু আমাদের টাইমও তেমন নাই এবং আপনি ওর চলে যেতে হবে, আপনি তো অনেক কষ্ট করেন। হ্যাঁ, কে বলছে আমার যেতে হবে? আমি পুরো 14 গোষ্ঠী নিয়ে এখানে আসছি, আমার ফ্যামিলি এখানে আসছে, আমি আপনি যতক্ষণ কথা বলতে আমাদেরও একটা লিমিটেশন আছে। আমরা আবার আজকে আপনার ফেব্রি বের করে ফেলবো, বলেন। না, আমাদের আবার একটা লিমিটেশন আছে, আমরা আবার 1 ঘন্টার উপরে যেতে পারি না। ও জোকস অ্যাপার্ট। আচ্ছা হ্যাঁ, যদি মানে জমে যায় তাহলে আমরা রাখবো বেশিক্ষণ, আর যদি না জমে তাহলে আপনাকে বের করে দিব। আচ্ছা ওকে, বুঝছেন? আমি রাজি। হ্যাঁ, তোমার সাথে কোনো ফর্মালিটিস নাই, ঠিক আছে? এটা তুমি অন্য গেস্টদের মতো না। যাই হোক, কিন্তু খালি ওইটা খেতে পারবা, ড্রিঙ্কস খেতে পারবা, চিপস খাওয়া যাবে না। কিন্তু প্রথমে ড্রিঙ্কসও খাওয়া যাবে না। ড্রিঙ্কসটা খেতে পারবা, যেহেতু টাকা দিতেছো তুমি, ওটা এনশিওর করলাম যে তোমার কাছ থেকে কোনো টাকা আসবে কি আসবে না, নয়তো শুধু শুধু আমরা ইনভেস্ট করবো না এখানে। ইটস গোনা বি লাইক ওয়েস্ট অফ মানি, রাইট? খায়াটা আমার টাকা, লাইক খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা 12 আনা হয়ে যাবে, বুঝছো? তো খালি ড্রিঙ্কসটা খেতে পারবা, ওটা টাকা পাওয়ার পরে তোমাকে চিপস খাওয়াইতে দেব। আচ্ছা, তো আমরা হচ্ছে ইমিগ্রেশন, আমরা না ইমিগ্রেশন পার্ট শেষ করলাম। এখন একটু জানতে চাবো যে ক্যানাডাতে যেহেতু রিজাইন, আমরা সব যেহেতু রিজাইন আনকাটস, আমরা সব গেস্টদেরই জিজ্ঞেস করি রিজাইনের ব্যাপারটা নিয়ে, একটু আস্ক করি যে রিজাইনাতে কেমন লাগে সবার, মানে কেমন এক্সপিরিয়েন্সটা কেমন রিজাইনাতে ওভারঅল, লাইক উইথ কমিউনিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড আদার স্টাফস, লাইক কি কি তোমার অ্যাডভান্টেজেস মনে হয়েছে এবং কি কি তোমার ডিসঅ্যাডভান্টেজেস মনে হয়েছে রিজাইনাতে? আচ্ছা, রিজাইনার ওয়েদার আমার কাছে কখনোই খারাপ লাগে নাই, আমি গুড উইথ দ্যাট। দিস ইজ দ্য ফার্স্ট পারসন হু ইজ লাইক সেইং দ্যাট। হ্যাঁ, কারণ আমি টরন্টোতে 3 দিন ছিলাম, আমার কোয়ারেন্টাইন ছিল, এরপর আমি টরন্টোতে তোমাদেরকে আনতে গেছিলাম 2 দিন আগে। তো তুমি কি মানে কোয়ারেন্টাইনেই ছিলা, মানে যেখানে যাও তোমার কোয়ারেন্টাইনে দেয়, মানে আগেই মনে কানাডা বুঝছে যে আসতেছে কেউ একটা? আমি ভ্যাকসিনেটেড ছিলাম না, এই জন্য এখানে এসে কানাডা এসে আমি ফাইজার নিয়েছি। ফাইজার আমরা বাংলাদেশে থাকতো ফাইজার পাইছি। ও আচ্ছা, কাম অন গাইস, ইটস নট আ বিগ ডিল। হচ্ছে তোমাদেরকে আনতে গেছিলাম আমি টরন্টোতে, তো আমার কাছে টরন্টো ভালো লাগে না, আমি খুবই সরি, আমার ভালো লাগে না। আমি 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 না, ওটা একটু মানে এই টাইপের, হ্যাঁ অনেক ফাস্ট, আমি কারণ যেহেতু মানে সিটি সো সিটিটা একটু ঢাকার মতোই, সিটির মতো অলওয়েজ মানে ক্রাউডি হবে অনেক। আপনি বলেন, আমারে কিছুই বলতে দিচ্ছেন না। আপনি তো গুছায় বলতে পারতেছেন না, আপনি খালি বই লিখছেন, বাট আল্লাহ জানে বই কি লিখছেন, গুছায় তো কথাই বলতে পারেন না। তারপরে হচ্ছে আমার রিজানার ওয়েদার ভালো লাগছে, রিজানার বাসা ভাড়া কম, আপনি চাইলেই বাড়ি কিনতে পারবেন, যেমন আপনি কিনে ফেলছেন। না, আমি বাড়ি কিনি, আমি অ্যাপার্টমেন্ট কিনছি। এটা এখানে বড় দরকার ছিল না, এটা আমি আমার এপিসোডে বলবো। কাম অন গাইস, এটা সবকিছু বলে দিচ্ছে, এটা আমি যখন গেস্ট হিসেবে আসবো তখন আমি বলবো। তারপরে যে ফাহিম যে একটা শো করছে, আমার এখন রাগ উঠে যাচ্ছে। কোন শো? ওই যে ফাহিম যে একটা ক্রিকেট ম্যাচ করছে, ওখানে টাকা দিয়ে ও ফ্ল্যাট কিনছে, ও আবার গত শোতে বলে না, এটা অনেকেই বলে। ওটা তো আমরা সবাই জানি যে ও যে অর্গানাইজ করে, ও এগুলোর জন্য অর্গানাইজ করে, এগুলাই করে, ও টাকা পয়সা মারার জন্য এগুলো করে। ওটা ওই কিনছে, ওর চেহারা দেখলেই বোঝা যায় কি সুট মুট দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, না ওটা আমি তো ওটা কন্ট্রিবিউট আমি তো খেলছি ওই টুর্নামেন্টে। আপনারা ডাব্বা বলছেন, আমরা হাসছি, ডাব্বা না, আমি তো ব্যাটিং এ নামতে যাই না আমারে, কিন্তু আমি উইকেট কিপার ছিলাম, আমি অনেকগুলো ক্যাচ ধরছি, 3-4টা ক্যাচ ধরছি। আচ্ছা, ফাইন ধরছি না? একটু সামারিটা বলেন।
আরে ওইটা তো না যাই, ওটা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে গেছিলাম। ওইটা হইছে ওই ইন্ডিয়ান টিমের মতো হইছে। আপনারা যদি যে MS ধোনি মুভিটা দেখেন, ওই MS মানে ধোনি আসার পর যে চেঞ্জেসটা করছে, আমরা ওই চেঞ্জেসটা করতে পারিনি আমাদের টিমে। সব অনেক বয়স্ক লোকদের নিয়ে আমাদের খেলতে হয়েছে, প্লেয়ারদের নিয়ে কিছু করার ছিল না, কারণ আমরা সবাই নতুন আসছি। যারা সিনিয়র ভাইরা ছিল তাদের অনেক মানে প্রায়োরিটি দিতেই হবে আপনার এখানে। পরে তো এখন বুঝতে পারছি যে তাদের প্রায়োরিটি না দিলেও কিছু না। 11টা ক্যাপ্টেন নিয়ে খেলে সবাই ক্যাপ্টেন লাগানের মতো। আর আমাদের যে ক্যাপ্টেন ছিল সে ধরলেন নামার আগেই এক একটা প্লেয়ার ব্যাটসম্যানের বলতেছে আমাদের পার ওভারে 15 থেকে 16 রান নিতেই হবে। সব ব্যাটসম্যান আইসেই টেনশনে আউট। তো আমাদের লিডারশিপটা ভালো ছিল না ওই টিম, মানে টুর্নামেন্টটার। আর একটু বেটার লিডারশিপ আমাদের হইলো, অথবা আর একটু বেটার করতে পারতাম। যে অর্গানাইজার সে টাকা মারে নাই, ও তো মারছে, ও তো দোল্লা, ও এমন একটা পার্সন যে দোল্লা টাকা যেখানে নাই সেখানে ও নাই। হ্যাঁ, কিন্তু এখানে রিজান আনকাটসে ও আছে, এটা শুধুমাত্র ব্রাদারহুডের জন্য, কিন্তু ওইখানে ছিল টাকার জন্য। ও এমন একটা পার্সন যেখানে দোল্লা যদি 2 টাকাও না আসে ওইখানে মানে টাইম দিবে না, এমন একটা। ও টাকার ভ্যালুটা খুব ভালো জানে ফাহিম। ওইটাই মানে হচ্ছে এখানে আপনি ফ্ল্যাট বাড়ি কিনতে পারবেন না, ওইখানে টরন্টো কিনতে পারবে। কে কিনতে? সবাই কিনতেছে। আমার ভাই এত পয়সা নাই, কিনতেছে যারা কিনতেছে। ওইটা আপনি বলেন যে আপনার অকাত নাই। আরে ভাই আপনি সিটিকে কেন দোষ দিতেছেন? সিটি ইজ গুড। The thing is like you are not capable to buy anything from like your earning. আপনাকে আর্ন করতে হবে। You have to earn. ভাই আপনার কোশ্চেনটা ছিল কি? ভাই আপনার কোশ্চেনটা ছিল যে আমার কেন ভালো লাগছে? না তুমি তোমারটা বলো, কিন্তু তুমি আরেকজনকে তো ডমিনেট করে বলতে পারবে না, রাইট? আমি তো ওইটাই বললাম যে আমার because we are planning to move over there. right? right. তো এটা আমার ফ্যামিলি এখানে, আই লাভ দ্যাট। এই তো রিজান আমার ভালো লাগে। কমিউনিটির সাথে আমার কোনো যোগাযোগ নাই, অত আমি কমিউনিটির লোকদের সাথে খুব মিশি না। আমার ভাই দুইটাই কাজের মধ্যে, এক হলো কাজ আর এক হলো বাসায় এসে আমার বাট এমনি না কমিউনিটি গ্যাদারিং এ তো যান এখন। এই যে রিসেন্টলি সামারে তো অনেক কমিউনিটি গ্যাদারিং আসতেছে। হ্যাঁ, এটা তো শুনছেন। গ্যাদারিং এই আমি ফোনেই বলে দেই যে আমি যাব না, তারপরে আমাকে সাইম ভাই প্রেসার করে। জানেন আপনি মানে এতটুকু জানো কিনা যে মানে সামার আসলেই তো রিজানাতে অনেক অর্গানাইজেশন আছে যারা উঠে পড়ে বসে, যে বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন অর্গানাইজ করে জিনিসপত্র, যেমন লাইক পিকনিক, আউটডোর, হাবিজাবি। তো ওগুলো সম্পর্কে জানো কিনা? কারণ ওগুলো তো তোমার মানে ওইসব গ্যাদারিং এ তুমি যাও কিনা? আমি যাও। তো তুমি বলছো যে তোমার কমিউনিটি সম্পর্কে কোনো আমি বলছি মানে ভাই ये लोग कौन है भाई? इसमें मैं क्या बोलूं? সব তো আপনি বলতেছেন। নিজেই বললো যে সে কমিউনিটির সাথে কোনো তার মানে যোগাযোগ নাই, কিছু নেই, কিন্তু এখন যে বললাম এখন বলতেছে হ্যাঁ যায়। হ্যাঁ, রাখো এটা ভাই, আপনি বলেন আর কিছু। ওটা হ্যাঁ, কমিউনিটি গ্যাদারিং সম্পর্কে তোমার কি মনে হয়? ওগুলা কি মনে হয় তোমার কাছে? ভালো। হ্যাঁ, না ধরলা আমি রিসেন্টলি একটা কমিউনিটি গ্যাদারিং হতে যাচ্ছে, আমি জাস্ট নামটা বলবো না, আমি নাম জানিও না। সো ওইখানে ধরলা মানে মানুষজন যে গ্যাদারিং হবে, সো ওইখানে তুমি কি মনে করো এগুলো সম্পর্কে? তোমার কি মনে হয় যে কেমন হবে এগুলো গ্যাদারিং? কি জানি আমি ভাই, খাইতে যাবো, খাবো, চলে আসবো, শেষ। মেনলি খাওয়ার জন্যই যায় সবাই? আমাকে দেখে আপনার মনে হয় না? না, সবাই কি খাওয়ার জন্যই যায় নাকি? না, কেউ খাওয়ার জন্য যায়, কেউ কুটনামি করতে যায়। ডিফারেন্ট কাইন্ড অফ পিপল। আমি কুটনামি করতে যাই না, আমি খাইতে যাই। আচ্ছা, সো মেনলি আমি কুটনামিটা করবো কি? আমি তো বেশিরভাগ মানুষকে চিনি না। আচ্ছা, আর তোমার নামে কুটনামি তো আর মেয়েদের করলে লাভ নাই। আমি তোমার নামে কুটনামি হ্যাপিপুর কাছে করি। আচ্ছা, তো এটা বুঝতে পারলাম যে আমার নামে কুটনামি হয়। তো এমনি তোমার পার্সপেক্টিভ থেকে কেমন লাগে যে এগুলা কেমন, মানে এই গ্যাদারিং গুলা? আর ইউ এনজয়িং ইট? আর ইউ সাপোর্টিং দোজ থিংস? নো, নট সাপোর্টিং। সামটাইমস এনজয়িং। যদি আমি খুব আমার পছন্দের কিছু মানুষ আছে রিজায়নাতে, স্টিল আছে, হয়তো 2-1 দিন পর থাকবে না, তো মানে মারা যাবে না, থাকবে না, মানে মুভ করবে, চেঞ্জ করবে। হ্যাঁ, তো ওনারা থাকলে আমি যেমন এক্সাইটেড হয়ে যাই, যেমন মিজান ভাই আছে, ইবি ভাবি, শামিলা, শাকিল ভাইয়া, আমার বোনের জামাই, এরা যদি থাকে তাহলে আমি ট্রাই করি হার্ড এন্ড সোল। হ্যাঁ, মানে ট্রাই করো যে মানে পরিচিত মানুষজন থাকলে ওগুলোতে ইভেন্টগুলোতে জয়েন করার জন্য। ওকে, তো এনভায়রনমেন্ট শুনলাম, কমেডি শুনলাম, এবং
এখানে জব অপরচুনিটিস কেমন, খুবই কি মনে খারাপ হয়? অবস্থা এখন। এখন সব জায়গাতে খারাপ এবং অবস্থা। আরো খারাপ অবস্থায় যাবে যেটা আর কি ধারণা করতেছে। আমি যে অফিসটায় চাকরি করি ওরা বেসিক্যালি ফার্মার, তো ওদের সারাদিনই কাজ থাকে হচ্ছে কতটুকু অর্থনীতির উপরে উঠলো, কি করতে হবে না এইসব নিয়ে ওদের সারাদিন চিন্তা ভাবনা। ধারণা করা হচ্ছে যে মানে ডাউন হবে। আচ্ছা, আবার কস্কো একটা খুলতেছে নতুন ব্রাঞ্চ মনে হয় ওয়্যারহাউস ওপেন করবে। ওটা এখন শিওর না আসলে, ওটা জাস্ট মানে উঠছে কথা। হ্যাঁ, ওটা নিয়েও আমরা গ্যাঞ্জাম করতেছি, আমি কেস করার ট্রাই করতেছি ওটার নামে, মানে আমার বস করতেছে আর কি। ওটা ওইদিকে না যাই আমরা, যেহেতু ল রিলেটেড জিনিসপত্র আমরা এখানে ওইরকম না, মানে আমি জাস্ট বললাম যে মানে ট্রাই করতেছে যে জব অপরচুনিটি বাড়াবে, কিন্তু এটা কত দূর যাবে, কারণ ফার্মাররা খুব বেশি অ্যাকসেপ্ট করতেছে না বিষয়টাকে, তো মানুষ এটা সাপোর্ট করছে না। না বাট এটাতে আই থিঙ্ক এটা বেটার, কারণ হচ্ছে মানে ওই সাইড থেকেও মানুষজন অনেক আসে, তাদের অনেক ঘুরে আসতে হয়, কারণ কস্কো কিন্তু মানে রিজনের কস্কোটা একদম আউট অফ দ্য সিটিতেই কাইন্ড অফ এমন জায়গায় পড়ছে যেন বাইরের মানুষজনও আসতে পারে, আউট অফ সিটি থেকেও যারা আসে তারা আসতে পারে। কিন্তু হয় কি অনেক সময় আমি নিজে কস্কোতে জব করি এবং মেম্বারশিপে, তো আমাদের এসে অনেকেই জিজ্ঞেস করে যে নতুনটা কবে হবে, কারণ এরা মনে হয় তো অনেক ঘুরে আসতে হয়, সো দে আর লাইক সাফারিং ফর দিস থিংস, রাইট? এবং কস্কো তো অনেক বিজি থাকে অলওয়েজ, সো এরাও অনেক বলতেছে যে কখন নতুনটা হবে, কারণ এরাও সবাই তো চায় যে যতটুকু মানে ক্লোজার হয় জিনিসটা তাদের জন্য ইজি হয়। কস্কের প্রচার হচ্ছে, মানে কি দেখবেন আপনারা ভাই। ওকে, তো আমরা বেশি আচ্ছা আর বড় করব না, আমরা একটু শেষ করে দিব আমরা। আপনি বলেন যা যা না, অনেকদিন পরে হোস্টিং আসলে যা হয়, তো দ্যাটস ওয়াই এটা শিক্ষা ফাহিমের জন্য যে আমাকে হোস্টিং এ বারবার আনতে হবে। আরে আমার জন্য শিক্ষা যে আপনি হোস্ট থাকলে আর আসতে যাবেন, আপনার আসবেনও না, এটা একবারে ওয়ান টাইম চান্স আমাদের এখানে। তা আমি যে আরেকটা বই লেখার ট্রাই করতেছি, তাও আনবেন না? ওটা আমাদের দেখা যাবে, এটা ডিপেন্ডস অন লাইক হাউ মাচ ইউ আর লাইক স্পন্সরিং আস, ওইটার উপর ডিপেন্ড করে, আমাদের সবকিছু ডিপেন্ড করে আমরা কতটুকু। হ্যাঁ, এটা মানি টাক্স গাইস, মানি টাক্স। সো মানি যতটুকু দিবেন আমরা ততবার আপনাকে আনবো। আচ্ছা, তো আমরা একদম ভেরি এন্ড অফ দ্য পডকাস্টে চলে আসছি। তো আমাদের সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান, যে রিজন আনকাটস সম্পর্কে আপনি যদি কিছু বলতে চান, যে আমরা কিছু আর কি করলে ইমপ্রুভ করতে পারবো এবং কি কি আমাদের ল্যাকিংস আছে, কারণ আমার ফিডব্যাক নেই মানুষের থেকে, আমরা যতই বলি যে আমরা অতটা পাতা দিই না, বাট আফটার অল আমাদের এন্ড অফ দ্য ডেতে আমাদের ফিডব্যাক নিতে হবে, কারণ উই আর আ ফ্যামিলি, আমরা কাউকে ফ্যান মনে করি না, আমরা সবাই একটা ফ্যামিলি। রিজন আনকাটসে একটা সবাই টোটাল ফ্যামিলি, আমরা কাউকে ফ্যান বলি না, কিছু বলি না, আমরা সবাই ফ্যামিলি বলি, আমরা সবাই ফ্যামিলি মেম্বার্স। সো ফ্যামিলি মেম্বার্স থেকে জানতে কাউকে আনেন না, এটা হচ্ছে আমি খুবই সরি আপনাকে মাঝখানে কাট করলাম, আমি জানি আপনি ওকে ফ্লোর দিবেন না, এই জন্য আমি মাঝখানে ইন করলাম। সেটা ওটা আপনার থেকেই আমি মানে আজকে পাইলাম এক্সাম্পল যে বোরিং কাউকে আনা যাবে না। হ্যাঁ, বোরিং প্লিজ আমার মতো কাউকে আনবেন না, বিকজ আমরা বেসিক্যালি এই শোটার জন্য ওয়েট করি, আমি ওয়েট করি, আমি জানি না আর কারো কোনো কথা, এবং আমি শিওর আমার সার্কেল যারা জয়, সুমাইয়া, আপু, আমরা যারা সার্কেল, আমরা আসলেই ওয়েট করি যে একটা এপিসোড আসবে, কখন আপনাদের পচাবো বা কিছু এরকম। তো যখন আপনারা পচানোর বস্তা নিয়ে বসেন, লাইক আমার মতো যদি কাউরে নিয়ে আসেন এবং শো যদি মানে যেমন বোঝা যাচ্ছে আপনি ধাক্কাচ্ছেন, ক্যামেরাম্যান ধাক্কাচ্ছে, কিন্তু শো আগাচ্ছে না, তখন সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগে। তো আমি আশা করবো যেমন জনি ভাইয়ের পর্ব আমার কাছে মনে হয়েছে দ্য বেস্ট এভার। দ্যাটস ট্রু, এটা আমাদের সবাই পাইছি। এবং আমি জীবনেও যেটা করি না সেটা হচ্ছে আমি মানে আউট অফ দ্য ব্লু কোনো কিছু চিন্তা না করে আমি কমেন্ট করে দিছি, ও মাই গড, মানে বেস্ট এভার। দ্যাটস ট্রু, দ্যাট ওয়াজ দ্য বেস্ট এপিসোড উই হ্যাভ এভার মেড। এরকম কাউকে আনেন, আমি চাই জনি ভাইকে আবার আনেন ইনশাআল্লাহ। হয়তো জনি ভাই অনেক কথা মানে আরো কিছু কথা ছিল যেগুলো শেষ করতে পারে না, আমাকেও আইবেন, কিন্তু হোস্ট ফাহিমকে দিয়েন, কারণ আপনার জ্বালায় কোনো কথাই বলা যায় না ভাই। যাই হোক, হ্যাঁ এটাকে কাট করা যাবে? এতদিন পর আসছি তাও বদনাম শুনতে হইতেছে গাইস। দেখেন, আপনাদের এর আগে গেস্ট কাট করতে বলতে, এবার হোস্ট কাট করতে বলে, দেখেন আমরা গেস্টদের থেকে শিখি এগুলা। গেস্টরা আমাদের নতুন কিছু জিনিসপত্র শিখায় যায়, যেমন আপনি আজকে কিছু শিখানোর ট্রাই করছেন, বাট আমরা মনে হয় না কিছু শিখতে পারছি আপনার কাছ থেকে। কিন্তু যত যাই হোক, আমার কথা হচ্ছে যদি আমিও বোরিং হই, ডোন্ট ব্রিং মি अगेन। যাদেরকে আমরা আসলেই আমরা শুনতে চাই, যেমন যদি পারেন
আমাদের মিজান ভাই, গায়ক মিজান ভাইকে একটু পায়ে ধরে বা চ্যাং দোলা করে না, আমরা যদি আনতে ওটা পারেন। আমরা ই করছি, হ্যাঁ, বাট আমি- মিজান ভাই মানে একটু মেবি ক্যামেরা শাইনেস আছে ওনার, তার জন্য হয়তো আসতে চায় না, উনি বাট আমরা স্টেজে ট্রাই গান করব। গায়, ওনার কোনো ক্যামেরা শাইনেস নাই, এমনিই ফান করে আসলে, আর কিছু না। উই উইল ট্রাই। হ্যাঁ, ট্রাই করেন। এরকম মানুষ আসলে আমরা মানে আমার লাইফে দুঃখ আছে, আপনার লাইফে আছে, আরেকজনের আছে, দুঃখের গল্প শুনতে হ্যাঁ, তার জন্য আপনার ডিপ্রেশনের ব্যাপারটা আমরা বেশিটা বাড়াই হ্যাঁ, নাই, কারণ আমিও চাই শুধু না। শুধু ডিপ্রেশন, মানুষকে ডিপ্রেস করে লাভ নেই। না। আপনি ডিপ্রেস আছেন থাকে। হ্যাঁ, সেটাই। তো দুঃখের গল্প আসলে আমরা সারাদিন পর মানে এই সোর্স গুলো কি আমাদের ওয়ে অফ এন্টারটেইনমেন্ট, মানে আমরা এন্টারটেইনড Right, হতে right, চাই। right. এখন That's true. যদি এন্টারটেইনমেন্টে আপনি গল্প বলেন এটা যে আপনি কিভাবে বড়লোক হতে পারবেন, ভাই তাহলে তো আপনিও আমাকে টাকার পিছনে ছোটার কথাই না, বলছেন, that's true, right? that's true. যেটা আমি চাচ্ছি না। আমি শুনতে চাচ্ছি যে আমার লাইফে কোনটা নাই যেটা আপনার লাইফে আছে এবং সেটা খুবই ফান। তো ওইটা আমার না, কাছে ওটা আমরা ওটা নিয়েই বলি, আমরা কথাটা আমরা জনি প্রফেশনাল ভাইয়ের, টাস্ক করি না। পর্বে আমার কাছে লাগছে, খাজা ভাইয়ের পর্বেও, খাজা ভাই এমনি খুবই সিরিয়াস মানুষ, তারপরেও চলে গেছে। ফাহিমের পর্ব ওয়াজ অসাম, আমার কাছে ভালো লাগছে, কারণ আমরা এগুলা নর্মালি শুনি ওর কাছ থেকে। ওই দিন আপনি ধাক্কাধাক্কি করে দুষ্টুমি করে যেটুকু বলাইছেন সেটা আরো আমরা ফাইমকে আবার আনবো, সমস্যা নেই। তো হ্যাঁ, এই তো আর এছাড়া এভরিথিং ইজ গুড, ওকে, তো আমরা শুড উই কন্টিনিউ দিস থিং? ডেফিনেটলি। ওকে, দ্যাটস নাইস। আমরা সবার থেকেই এটা শুনি যে হ্যাঁ, ডেফিনেটলি ইউ গাইজ শুড কন্টিনিউ, বাট এটা জানি না কোন দিক থেকে বলেন, ডিপ অফ দ্য হার্ট অর মানে ফাইজলামি করে বলেন কিনা, নাকি সিরিয়াস করে বলেন। আপনারা তো জানেনই আমি খুবই বড় একজন, আমি রিজানা আনকার্স মিস হ্যাঁ, that's true, that's আমি জয়, আমরা যারা, আমার বোন, আমরা যারা আছে, আমরা অলমোস্ট দেখতে থাকি প্রত্যেকটা পর্বই, কোনোটা সবগুলোই বলতে পারবো কোথায় কি হয়েছে। তো উই ওয়ান্ট ইট, রাইট? ওকে গাইজ, তো আমরা একদম এন্ড অফ দ্য মোমেন্টে চলে আসছি। থ্যাংক ইউ আপু আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। ওইটা যাই হোক, এমনিও তোমাকে বলেই নিয়ে আসছি, অত টাইম মানে প্যারা দাও নাই, তুমি নিজেই আসতে চাচ্ছিলা। তো গাইজ, আমরা অলমোস্ট এন্ড অফ দ্য মোমেন্টে চলে আসছি। তো আমরা এখানে আজকে শেষ করে দিব। এটা আমাদের এপিসোড 5, আর আমাদের সকল এপিসোড আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক একটা পেজ আছে, যেটা হচ্ছে রিজান আনকাটস। ওইখানে যে আপনি লাইক করবেন, ফলো করবেন, তাহলে রেগুলার যেসব নোটিফিকেশনস আছে এবং নতুন নতুন এপিসোড আসবে, এবং আমরা কিছু রিলসও দেই ওইখানে, ছোটো ছোটো ক্লিপস দেই। সো ওগুলো সবই আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে, এবং আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে। সো ইউ গাইজ হ্যাভ টু সাবস্ক্রাইব দ্যাট ইউটিউব চ্যানেল, কারণ ওখানে ভিডিও কোয়ালিটি আরও বেটার থাকে। ফেসবুকে একটু সমস্যা হয় মাঝে মাঝে, কোয়ালিটি ডিফার করে ইউটিউব থেকে। সো ইউটিউবে আপনি বেটার কোয়ালিটিটা পাবেন। সো আমরা লিঙ্কও দিয়ে দেই প্রতিটা ভিডিওর নিচে এবং হচ্ছে এপিসোডের নিচে। সো ট্রাই টু সাবস্ক্রাইব দ্যাট ওয়ান অ্যান্ড স্টে উইথ আস, স্টে টিউন ফর দ্য নেক্সট এপিসোড। আমি জানি না নেক্সটে আমি আসতে পারবো কি না আবার হোস্ট হিসেবে। সো ইউ গাইজ হ্যাভ টু comment more and more to get me over here again and again. Please আপনারা কমেন্ট করেন, না তো আমাকে আর আনবে না নেক্সট এপিসোডে। প্লিজ গাইস, পায়ে ধরি, যখন আমি টাকা দিব আপনাদের পার্সোনালি, তাও আমাকে আনার জন্য রিকোয়েস্ট করেন পেজে। যে থ্যাংক ইউ গাইস ফর ইউর সাপোর্ট অ্যান্ড লাভ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট এপিসোডের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ।